ঠিক আছে, এখন আমরা একটা ডোমেইন নিয়ে কাজ করব, মানে প্লাগইন থিম নিয়ে কাজ করব। সেই থিমটা আমরা একটু বের করি। এই থিমটা নিয়ে আমরা কাজ করব। আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি। আমরা এই থিমটা নিয়ে কাজ করব। সেই থিমটা হচ্ছে সাইফা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার আমাদের হচ্ছে প্রত্যেক মান্থে থিম ফরেস্ট থেকে যে থিমটা ফ্রি দিবে, হুম, ওই থিম কতগুলো সাইটে ইউজ করতে পারবো? একাধিক সাইটে ইউজ করতে পারবো নাকি একাধিক সাইটে, কোনো সমস্যা নেই। একাধিক সাইট, জিপিএল লাইসেন্স দিয়ে দিবে, তাই না? জিপিএল লাইসেন্স, ওকে, কোনো থ্যাংক অসুবিধা ইউ। নেই। তো যেটা আরে আছে, থিম ডাউনলোড করে রাখতে হলে কোন জায়গাতে রাখা লাগে? ডাউনলোডটা কোথায় রাখবেন? না, এখানে ডাউনলোড অপশন আছে? হ্যাঁ অবশ্যই, অ্যাকাউন্ট করেছেন গতকাল? জি জি। অ্যাকাউন্ট করে ফেলে দেন, অসুবিধা নেই। আর না হলে আমার এটাতে লগ ইন করে দেখাই দিতে হবে। আমার লগ ইনটা আমার মনে নেই, অনেকদিন ধরে ঢুকি না। ওকে, তাহলে আজকে আমরা যে কথা বলবো, আমরা একটা সিম্পল একটা থিম সাইফা নিয়ে কথা বলবো। এটা একটা রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস নিউজ ব্লগ আর ম্যাগাজিন অর সামথিং। এই জন্য এটা মোটামুটি $69 একটা থিম। এটা সেল হয়েছে বেশিবার না, 27,000 বার, 27,900 বার সেল হয়েছে। এর লাইভ প্রিভিউ যদি আমরা দেখি থিমটা, এই থিমের কপিটা আপনাদের আমি দিয়ে দেবো ক্লাস শেষে। আমাদের ডাউনলোড করা আছে, এটা গুগল ক্লাসরুমে আপনারা পাবেন। মোটামুটি এরকম থিমটাকে এরকম রেডি হবে। একটা থিম, যে কোনো থিম কাস্টমাইজ করতে গেলে একটা মাথায় রাখবেন আপনি আগে, যে থিম নিয়ে যে কাজ করবেন সেটা কন্টেন্ট থাকতে হবে। কন্টেন্ট ছাড়া এই ধরনের এই আউটপুট এরকম আসবে না। যদি পোস্ট যদি কোনো না থাকে তাহলে কিন্তু এরকম আউটপুট আসবে না। যেমন এই থিমটা আমি যে ইয়েটা বলেছিলাম, এইটা কিন্তু এই একই থিমে করা। এই বাঙালি বার্তা যে আপনাদেরকে আমি দেখাই, যেটা মাঝে মাঝে ওখানে, এই থিমটা কিন্তু ওই ওই সাইফা দিয়ে করা আছে। সাইফা দিয়ে সিম্পল ভাবে এটা করা আছে, এবং এটা অনেকটা হালকা। তো ঠিক আছে, আমরা শুরু করি। শুরু করার আগে প্রথম কথা যে আমাদের ইয়ে করতে হবে, থিমটার আপলোড করতে হবে। আপলোড করার আগে ডাউনলোড করে নিতে হবে। আমি একটু আগে ডাউনলোড করেছি। এই ডাউনলোড করলে এটাকে স্ক্রিনটা শেয়ার করা নেই, আমি এটাকে আনজিপ করি, স্ক্রিনটা শেয়ার করার দিকে যাবে। আশা করি দেখা যাচ্ছে। এই যে থিমটা, এটাকে আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট। আমি আনজিপ করে নিই। খুব প্রায় 19-20 মেগাবাইটের মতো, তারও কম আমরা দেখাচ্ছি। স্যার এটা তো পেড এটা থিম পেইড থিম, এটা মনে হয়। পেইড থিম। তাহলে আপনি ডাউনলোড করছেন সম্ভবত, অবশ্যই অথেন্টিকেট লাগছে। অথেন্টিকেট থেকেই আমি ইয়ে করেছি, অসুবিধা নেই, আপনাদের সুবিধা হবে, অসুবিধা। আচ্ছা, এই থিমটা এখানে আমাদের কাজ করতে হবে। এই সাইফা যে অংশটা দেখতে পাচ্ছেন আপনার, এই থিমটা আমাদের লাগবে। এটাকে আমরা ইয়ে করা ছিল, জিপ করা ছিল, জিপ করা থেকে আমরা আনজিপ করলাম, আনজিপ করে এই ডকুমেন্টেশন, লাইসেন্স, লোগো, সাইফা, এটা আমাদের কোনো সিম্পল কন্টেন্ট কোনো কিছু দরকার নেই। আমাদের দরকার এই থিমটা, যেটার ওয়েট প্রায় 4 মেগাবাইট অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা এটাকে আপলোড করি। অ্যাড নাও, আপলোড থিম, ব্রাউজ, যেখানে রেখেছি সেখান থেকে ইনস্টল নাও। এখানে একটা আপলোড হবে। যদি এই আপলোড না হয় তাহলে আমাদেরকে কন্ট্রোল প্যানেল থেকে, পাবলিক এইচটিএমএল ফাইল ম্যানেজার, পাবলিক এইচটিএমএল, ডাব্লিউপি কন্টেন্ট, যে থিম অপশন আছে সেইখান থেকে আপলোড করতে হবে। যদি এভাবে কথা না শুনে তাহলে ওইভাবে কথা শোনাতে হবে। কয়েকটা ওয়ে আছে, যেমন হয়ে গেছে ছোট একটা ফাইল, সেজন্য তাড়াতাড়ি নিয়ে নিয়েছে, হয়ে গেল। তবে এখানে কি হলো, ইনস্টলটা সাইফা থিমটা আপলোড হলো। এখন এখান থেকে কি করতে হবে, অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট, ব্যাস। যে কোনো কিছু কিছু থিম আছে, তাদের নিয়ে কাজ করতে লাগলে আপনাকে যেটা হতে হবে, সে কিছু কিছু অপশন আপনার সাথে ফেস করতে হবে। যেমন ওরা বলছে যে আমাদের সাথে যদি কাজ করে নেন, তাহলে আমাদের যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি অন্য প্লাগইন নিয়ে কাজ করবেন, তা হবে না। তাহলে কি করা যায়? তাহলে এখানে যেমন বলছে যে দিস থিম রিকোয়ার্ড দ্য ফলোইং, এই কয়টা প্লাগইন তার লাগবে, তাহলে সে ভালো মতো কাজ করতে পারবে। প্রতিটা থিমের, কিছু কিছু থিমে পেইড থিমে সবসময়
কিছু না কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের দেখতে হবে। তো ধরেন আমরা এটাকে, ও কথা বললো, তাহলে আমরা শুনি বিগেন দ্য ইনস্টলেশন প্লাগইন, কোন কোন প্লাগইন করতে হবে, ও ক্লিক করছি। আবার আমরা ডিসমিসও করে দিতে পারি, ডিসমিস দিস নোটিশ, আমরা এই নোটিশটাকে আমরা নাও ইয়ে করতে পারি। একবারে ধরলাম। এখন এক একজন, জি বলুন। এখান থেকে আমরা নিয়ে অ্যাপ্লাই, ইনস্টল। আস্তে আস্তে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে সবগুলো প্লাগইন দরকার আছে না নেই, আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। প্রাথমিক অবস্থা ধরে নিলাম। আচ্ছা, এখন বলছে যে আবার প্লাগইন তো করেছেন কিন্তু এটা তো অ্যাক্টিভ করেন নাই। হ্যাঁ, আমি এখন কেবল তো ইনস্টল করলাম। অ্যাক্টিভেটে ক্লিক দিলাম, দেখেন তো কাজ হয়েছে। Okay, তো ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের একটা প্লাগইন গুলো যেগুলো ছিল সেগুলো ইনস্টল হলো, অ্যাক্টিভেট হলো, থিমটা এখন কাজ করার জন্য রেডি। আমরা একটু দেখি তো দেখতে কিরকম আছে। ভিজিট সাইট, ভিজিট সাইটে বর্তমান চেহারাটা কিরকম আছে, বর্তমান চেহারা যে দেখা যাচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডে আছে রাইট উইডগেট আছে, রাইট সাইড বার যেটা, সেখানে কিছু কিছু সার্চ, রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট কমেন্ট আছে, আর্কাইভ আছে, ওকে, ক্যাটাগরি আছে, মেটা আছে। ফুটার নাই, ফুটারের কলাম নাই, কলাম 1 2 3 নাই, বাট ফুটার ডান সাইডে আছে আপনার পাওয়ার্ড বাই ডিজাইন, এটা দেওয়া আছে। বাঁ সাইডে আছে কপিরাইট 200 কোন সালের কি, এটা দেওয়া আছে। যেহেতু ইয়েতে কোনো পোস্ট নাই, বডিতে শুধু খালি একটা পোস্ট একটা আছে, লোগোটা দেওয়া আছে, এই ব্রেকিং নিউজ এই শব্দটা বলা আছে। ঠিক আছে, আসেন এটাকে আমরা সাজায় গোছায় নিতে পারি কিনা একটু। তার আগে আমরা একটু এই যে থিম, সেই থিমটার আগে একটু আমরা কাস্টমাইজেশন করার আগে এই থিমের অপশনগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, এবং আমাদেরকে এগুলো করতে হবে। ক্লাসরুমের কোড লাগবে ওমর ফারুক কেন? আপনি এখন পর্যন্ত জয়েন করেন নাই? এমডি ওমর ফারুক? স্যার মেবি জয়েন করছে ওই যে একবারে সহজে পাওয়ার জন্য এটা শেষ। ওকে, ঠিক আছে। আমরা এখন তাহলে এই বলে দিচ্ছি, মানে এই মুহূর্তে একটু বলি যে ওই গুগল ক্লাসরুম একটা অ্যাপ আছে, ওইটা ডাউনলোড করে রাখলে সহজ হয় ওইটাতে জয়েন করলে। জি, এটা অনেকে হয়তো এটা জানে না। আমরা চেষ্টা করবো এই ধরনের জিনিসগুলো ছোট ছোট। বাঙালি বাচ্চাকে সাইফা থিম দিয়ে বানানো, জি আমি বললাম তো সাইফা থিম দিয়ে এটা এই বানানো, এবং আমরা ওটা নিজেরা বানাবো, ইনশাল্লাহ বানাবো, কিন্তু আমাদেরকে ধৈর্য সহকারে আগে একটু দেখতে হবে। তো প্রথমে দেখেন অ্যাপিয়ারেন্স, এতক্ষণ পর্যন্ত যেগুলো কাজ করেছেন, যে এই আস্তারা অথবা হ্যালো এলিমেন্টো কিংবা 2020 অথবা 2010, এদের নিজস্ব ছোট ছোট অপশন থাকে। এই অপশনের বদলে এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে কি, আপনি সাইফা নামে আলাদা একটা অপশন করে দিয়েছিলেন। সাইফা থিম সেটিংস, ইম্পোর্ট ডেমো ডাটা, ডেমো করার জন্য ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন একটা প্রতিটা, আপনি হয়তো অনেক থিমের ইয়ে জানেন না। ধরে নিন আপনি অনেকগুলো থিমের হচ্ছে যে কোনো জানেন না যে কি করে এটা হচ্ছে যে ইয়ে করতে হয়, কাস্টমাইজ করবেন কিভাবে করবেন, এই জিনিসটা আপনার জানা নেই। কোনো সমস্যা নেই, আপনি ওই থিমের ডকুমেন্টেশন খুঁজে বের করবেন। যেমন এখানে থিম আছে, থিমের ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনে গেলে কি করে আপনি ইনস্টলেশন করবেন, কি করে আপলোড করবেন, আপলোডিং সাইফা ভায়া এফটিপি টু ওয়ার্ডপ্রেস, ইনস্টলিং সাইফা ফ্রম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কি করে করবেন, দেখেন 6 মিনিটে 1 মিনিট 6 সেকেন্ডে বলে দিয়েছে। এবং সেখানে দেখেন ডাউনলোড দ্য জিপ ফ্রম দ্য ব্যাক অফ দ্য লোকাল কম্পিউটার। তারপর এখান থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউ, আপলোড থিম বলে দিচ্ছে কিন্তু। তারপর আবার ভিডিও দিচ্ছে, ভিডিওর অপশন যেখানে আছে, যে ভিডিওতে সরাসরি দেখেন এই যে একদম ভিডিও ওল্ড ভার্সন, ওয়ার্ডপ্রেস পুরাতন, অনেক পুরাতন একটা ভার্সন। সেও দেখেন এই যে ইনস্টল থিম, এই কথাটা এখন ইনস্টল নাই, আপলোড এই ফিচারটা উপরে চলে গেছে। সেখানে যে সাইফা থিম সিলেক্ট করতেছে, সেখানে আবার এক্সট্রাক্ট করতেছে এই ফাইলটার ভিতরে, এই যে সাইফা। আগে এটা 2 মেগাবাইটের মতো ছিল, এখন সেটা 4 মেগাবাইটের মতো। থিমটাও ওয়েট বেড়েছে, ওয়ার্ডপ্রেসটাও পুরাতন ভার্সন। আমরা কি ভিডিওটার মাধ্যমে খুব ইজিতে এই কাজগুলোই তো দেখলাম নাকি?
তাহলে যদি আমি সাইফা থিম সম্বন্ধে ডকুমেন্টেশন না জানি, আমার শেখার আগ্রহ থাকে, তাহলে কি আমি এইটা নিয়েও কাজ করতে পারবো না? বলে কাজ জি জি করা স্যার। কাজ করা সম্ভব। এরকম প্রত্যেকটা থিমের ডকুমেন্টেশন থাকে, এরকম প্রত্যেকটা থিমের ডকুমেন্টেশন থাকে। সেই ডকুমেন্টেশন গুলো দেখেন, আপডেটিং ওয়ার্ডপ্রেস থিম, তারপরে করলেন ইনস্টল সিম্পল কোড, কি করে কোড দিয়ে করবেন, এই যে ইনস্টল ডেমো, ডেমো আপলোড করা যাবে ম্যানুয়ালি, তারপর হাউ টু ইনসার্ট ডেমো ডাটা চলছে কিন্তু। এবং এই যে দেখেন আস্তে আস্তে চলছে সিঙ্গেল পেজ একটা সাইফার ডকুমেন্টেশন। এইখানে এর মাধ্যমে কাজ করতে করতে আপনি জানতে পারবেন। শুধু সাইফার নিয়ে কথা বললাম এটাই, এরকম প্রত্যেকটা থিমের ডকুমেন্টেশন আছে। কারণ এই ডকুমেন্টেশন শিখালে লাভ কার? লাভ হচ্ছে কর্তৃপক্ষ। আপনি বেশি ব্যবহার করবেন, থিমগুলো তাদের বেশি কাজে লাগবে। হ্যাঁ, আমাদের মধ্যে এখন কিনে টিনে ব্যবহার না করা লোক যারা আছি, একটা কিনে বারবার ব্যবহার করছি বিভিন্ন জায়গায়, এটা হয়তো ওদের লাভ ইয়ে হচ্ছে না, মানে লস হচ্ছে না, মানে সরি লস হচ্ছে, কিন্তু অন্য দিক থেকে তারা লাভবান হচ্ছে। আপনি যদি এইটা সম্বন্ধে জানেন, এটা সম্বন্ধে যদি কাজ পারেন, তাহলে আপনি তো অন্যজনে কাজ করে দিবেন, তখন আপনি আবার রিকমেন্ডেড করবেন থিম ফরেস্ট থেকে এই থিমটা কিনে নেন, কিনে আমাকে দেন, আমি আপনাকে কাস্টমাইজ করে দিচ্ছি। এই যে ব্যাপারগুলো ফুল ডকুমেন্টেশন দেওয়া আছে, এটা যদি কেউ পড়েন ভালো মতো, মানে বিশ্বাস করতে পারবেন না যে আপনি অনেকখানি অংশ হেল্প মানে পেয়ে যাবেন আপনি, অনেক অনেক। তাহলে এটা এই সাইফার ডকুমেন্টেশন সেশনটা অনলাইন ভার্সন, এটা এই ডকুমেন্টেশনে ক্লিক দিয়ে অনলাইন ভার্সনেও চলে আসবে। দেখেন যে একদম ইয়েতে চলে যাবে। তো আমরা ডেমো নিয়েও কাজ করবো না, আমরা ডেমো ডাটা এখানে ইম্পোর্ট করবো না, আমরা এখানে নিজেরা কাস্টমাইজ করবো। ডেমো করলে এখানে আম, ইয়ে চলে আসবে, ডেমো আসবে, কিন্তু এটা আমাদের দেখা হবে না, আমাদের এটা জানতে হবে। পুরো অপশনটাই আমরা কাজ করব। থিম সেটিংস, এখান থেকেও ক্লিক করা যায়, আবার উপরে সাইফা লেখা আছে, এখান থেকেও করা যায়। তো আমরা শুরু করি তাহলে, যে আমাদের যে সাইফা থিমটা, এই থিমটাতে আমরা কি করে কাজ করব সেটা। শুরুতে দেখেন জেনারেল সেটিংস, আমি একটু বড় করে নিই। জেনারেল সেটিংস আছে, হেডিং সেটিং, হেডার সেটিংস, এরকম আকারে প্রত্যেকটা হতে হতে মোর থিমস পর্যন্ত আছে। আর ডান সাইডে প্রত্যেকটা অংশ বলা আছে। এবং যা কিছু করবেন করার পর আপনাকে কি করতে হবে? সেভ করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, যা কিছু করার পর আপনি সেভ করবেন। আসেন শুরু করি। তো প্রথমে জেনারেল সেটিংস ট্যাবে যাই, এখান থেকে আমাদের কি আছে? ফ্রেমড, বক্সড, ফুল। তিনটার মধ্যে থিম লেআউটে আমরা কি বুঝতে পাচ্ছি? প্রথমটা হচ্ছে ফুল, আপনার কম্পিউটার যতখানি ওয়াইড হবে ততটুকুই ও নিয়ে নিবে। আমরা এক কাজ করি, এটা ওপেন করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটটা কি হবে? মোবাইলে কোনো প্রবলেম হবে কি না? ফুল দিলে মোবাইলে কোনো প্রবলেম হবে না, কারণ এটা রেসপন্সিভ, সেটা মোবাইলের জন্য আলাদা হবে, নিচে আসবে, ওটা নিয়ে কথা বলবো। তো আচ্ছা, এটা গেল ফুল। বক্স হচ্ছে দেখা যাচ্ছে যে একটা বক্সের মতো, ডান সাইড এবং বাঁ সাইড, রাইট উইডগেট এবং রাইট সাইড বার এবং লেফট সাইড বার দুইটাতে একটু বক্স করার মতো আছে। ফ্রেম মানে উপরের দিকে একটু ফাঁকা আছে ডান সাইডে, এই এই হচ্ছে অবস্থা। আপনি যেটা যে ভালো লাগে থিমের যে লেআউট, সেটা আপনি দিয়ে সিলেক্ট করে সেভ, সেভ হয়ে গেল। হুম, এইটা হচ্ছে আপনি কি করে থিমের লেআউটটা, কোনটা দেখতে আপনার ভালো লাগে সেটা আপনি সিদ্ধান্ত নেবেন আগে। যেমন আমরা একটু এখানে যাই, এখানে ফ্রেম দেওয়া আছে। ওকে, দেন পরের অপশনটা কি? পরের অপশনটা হচ্ছে যে কাস্টম ফেভ আইকন। এখন আপনারা জানেন কি করে ফেভ আইকন আপলোড করতে হয়, সরি জেনারেট করতে হয়। আপনি সেখানে তারপর এটাকে আপলোড করবেন, যেমন এখানে দেওয়াই আছে আপলোড। তারপর গ্র্যাভিয়েটর, যে কাস্টম গ্র্যাভিয়েটর, যেটা আমরা এই যে এইখানে দেখি এই সিম্বলটা, সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন, সেটা এখানে আপলোড হয়ে যাবে, ছবিটা এখানে দেখা যাচ্ছে। অ্যাপলের জন্য অ্যাপল আইকন, অ্যাপলের জন্য 57 পিক্সেল ইন্টু 57 পিক্সেল, মানে অ্যাপল আইফোনের জন্য যে আইকনটা দেখাবে সেটা দেখাবে।
অ্যাপল রেটিনা আইকন, এটার জন্য রেটিনা ভার্সন যেটা 120x120। আইপ্যাডের জন্য কোন আইকন দেখা হবে, মানে একটা জিনিস চিন্তা করেন, আইফোনেরই দেখেন, আইফোনের রেটিনা আইকন, তারপর আইপ্যাডের রেটিনা আইকন, যে কতখানি কত পিক্সেলের একটা ইয়েতে কিন্তু ওয়েবসাইটে কিন্তু অনেক কাজ আছে এবং গ্রাফিক্সের কাজ অনেক বেশি থাকে, যে আপনি যে কাজগুলো করবেন, আপনি এই যে লোগোটা আছে সেই লোগোটাকে আপনি ফ্যাব আইকন বানায় ফেলতে পারেন, যেটা ফ্যাব আইকন আমরা দেখেছি যেমন প্রথম আলোতে দেখা যায় সেরকম। তারপরে অপশনটা কি টাইম ফরম্যাট। ওয়েবসাইটে আপনি এটা কিন্তু শুধুমাত্র নিউজ পেপার তৈরি হবে তা না, এটা কিন্তু প্রতিষ্ঠানের ওয়েবসাইটও তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি নিজের ব্যক্তিগত ওয়েবসাইটও তৈরি করতে পারেন, সেটাও সমস্যা নেই। আপনাকে থিমের কাস্টমাইজেশন যদি ফুল মতো বোঝেন তাহলে কোনো অসুবিধাই হবে না, সেটাই বলার চেষ্টা করছি। টাইম ফরম্যাট, টাইম ফরম্যাট ফর ফর ব্লগ পোস্ট মানে ট্রেডিশনাল মানে হচ্ছে যে আমরা এই যে আমরা একটা ইয়েতে চলে যাই, সাইড চলে যাই, এখানে এই ট্রেডিশনাল বলতে কি বোঝায়? এই ট্রেডিশনাল বলতে এই যে এখন কয়টা বাজে, ওয়েডনেসডে 7th অক্টোবর 2020, 5 5টা 36, কার ঝড় বয়ে যাচ্ছে। সরি, ও তো ঝড় ইয়েতে বলছিল এই ওয়েবসাইটে। আমি আর এখন বুঝতেছি না সাউন্ড কমে না কেন স্যার সবার। বাঙালি বার্তায় ঝড় হচ্ছে। আমি চাই যে সবার ইয়ে হচ্ছে যে বন্ধ করে দিই, তারপর বন্ধ হয় না কেন, এখানে এই ব্রাউজারে থেকে আসতেছিল। ওকে, মানে এই ওয়েবসাইটে কোনো একটা ভিডিও থেকে। তাহলে এইখানে এই কথাগুলো যেটা আমরা বললাম যে ট্রেডিশনাল ফরম্যাট যেটা, যে আপনি কোন সময়ে ইয়ে করবেন, সময়টা দেখাবে, যে টাইম ফরম্যাট ব্লক। টাইম ফরম্যাট ব্লকটা কোথায় আছে, যে টাইমটা কি, যে ডেট অ্যান্ড টাইম যে অপশনটা আমাদের মনে আছে, যে আমরা একটা বলেছিলাম যে সেটিংস থেকে সেটিংস থেকে জেনারেলে এখানে একটা কথা ছিল, এই যে সময়, ডেট অ্যান্ড টাইম ফরম্যাট, এটা নিয়ে একটা ডকুমেন্টেশন আছে। অন ডেট অ্যান্ড টাইম ডকুমেন্টেশন ফরম্যাটিং কি হবে, ওয়ার্ডপ্রেসের নিজস্ব এটা বলে দিয়েছে। আগে গ্রাহককে শিক্ষিত করতে হবে, গ্রাহক যদি শিক্ষিত হয় তাহলে সে কিনবে সুন্দর করে। এটা মার্কেটিং এর একটা ভাষা। আপনি এমন একটা জিনিস নিয়ে আসলেন, গ্রাহক জানে না কি করে ইউজ করতে হয়, যে তখন ওই চাইনিজের মতো বলতে হয়, চাইনিজের কোন জিনিসটা ভালো লাগছিল, লাস্টে যে গরম পানিতে যেটা লেবুটা ছিল ওটাই বা খেয়ে ভালো লাগছিল, কিন্তু ওটা ছিল আমাদের হাত ধোয়ার জন্য। এই জিনিসগুলো আগে বুঝতে হবে। গ্রাহককে যদি আপনি শিক্ষিত করতে পারেন, এডুকেটেড করতে পারেন, তো আপনি যদি আপনাকে ওয়ার্ডপ্রেস আপনাকে রেডি করতে হবে, আমরা আগে শিক্ষিত হই, আমরা আগে জানি কি করে টাইম এবং ডেট ফরম্যাট কোড দিতে হয়। আমি যদি ঠিকমতো জানতে পারি তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য বুঝতে সুবিধা হবে। সেই কথাটাই ওখানে সে বলছে যে আপনি কোন ফরম্যাটে নেবেন। ট্রেডিশনাল ফরম্যাট আছে। টাইম এগো ফরম্যাট জিনিসটা কি? টাইম এগো ফরম্যাট জিনিসটা হচ্ছে এবার টাইম এগো ফরম্যাট হচ্ছে এত ঘন্টা আগে এটা পাবলিশ হয়েছে, 10 মিনিট আগে পাবলিশ হয়েছে, 2 ঘন্টা আগে, যে কোনো নিউজ সাইটগুলোতে দেখা যায় যে এত ঘন্টা আগে লাস্ট আপডেট। এই শব্দটা টাইম ফরম্যাট আমরা ট্রেডিশনাল দিই, অথবা ডিসেবল করে দেওয়া যায়, টাইমের কোনো অপশনই থাকবে না। যেমন যদি ওয়েবসাইটটা কোনো প্রতিষ্ঠানের হয় তাহলে এখানে কোনো টাইমের কোনো অপশন দিবেন না। তাহলে প্রতিষ্ঠানের হলে হবে কি, তাহলে লোকজন দেখবে যে ও, এটা তো অনেক আগে একটা পোস্ট, এই পোস্টটা অনেক আগে, এই স্লাইডারটা চলছে, এই স্লাইডারটা অনেক আগের একটা স্লাইডার, তো আমি সেখানে ডিসেবল করে দিলাম। তাহলে বুঝেন প্রতিষ্ঠানের এখানে কোনো সমস্যা নাই, প্রতিষ্ঠানটা খুব মজা হবে কিন্তু কাজটা করতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা নিউজ সাইটে যদি এটা অফ করা থাকে, কিংবা কোনো একটা ব্লগ সাইটে যদি অফ করা থাকে, লোকজন কনফিউশন পড়ে যাবে। যেমন আজকে কি বলা হচ্ছে, আজকে ট্রল কি যাচ্ছে ফেসবুকে, যে আমি কেন 2020 সালে এইচএসসি কেন ক্যান্ডিডেট হলাম না আমরা, তাহলে কি মজা, পরীক্ষা দিতে হচ্ছে না, এই হচ্ছে না, সে হচ্ছে না। এটা পজিটিভ নেগেটিভ অনেক কিছু আছে, কিন্তু অনেকেই দেখলাম মাত্রাতিরিক্ত ভাবে তাদের মতামতটা প্রকাশ করছেন। ভালো মন্দ এত তাড়াতাড়ি আমরা বুঝে যাই, পৃথিবীর একমাত্র দেশ যেখানে আমরা খুব তাড়াতাড়ি বাজেট বুঝি। বাজেট পেশ শেষও হয়নি তখনই আমরা বলি যে বাজেট খুব এখন সরকার বিরোধী বাজেট, আবার শেষ না হতে বলে সরকার মানে বান্ধব বাজেট। এরকম আর কি একটা জিনিস আজকে সিদ্ধান্ত হয়েছে ইন্টারমিডিয়েট নিয়ে, সাথে সাথে সেটা নিয়ে অনেক ভাবে ট্রল করা হচ্ছে, জিনিসটা খারাপ। এবং দেখা যাচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং জগতে যারা আছে, যে মানে আমার ম্যাক্সিমাম তো লিস্টে তারাই আছে, এরা ভিন্ন ভিন্ন ভাবে ট্রল করছে।
আমার একটা ইয়ে আছে, আমি যখন কারোর সাথে মত মেলে না আস্তে করে তাকে আনফ্রেন্ড করে ছেড়ে দিই, ব্লক করি না, কিছু করি না। পরে এক সময় হয়তো বলে যে কি হলো, আপনার সাথে ফ্রেন্ডে ছিলাম, কিভাবে কি গিয়েছে। যাই হোক, এইরকম টাইম ফরম্যাটের ব্যাপারটা আসে। এবার আসেন লাইট বক্স সেটিং। লাইট বক্স সেটিংসটা কি? অ্যানাবল লাইট বক্স অটোমেটিকলি। লাইট বক্স হচ্ছে যে এই যে বক্স গুলো আছে সেটা হচ্ছে যে আপনি অটোমেটিকলি লিঙ্কড দ্য ইমেজ ইন দ্য পোস্ট কন্টেন্ট এরিয়া। আপনি পোস্ট কন্টেন্ট এরিয়াতে এটা বক্স মানে অটোমেটিকলি ইমেজটা অ্যাড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অ্যানাবল লাইট বেস ফর ওয়ার্ডপ্রেস গ্যালারি। এটা ওয়ার্ডপ্রেস গ্যালারিতেও লাইট বক্সটা, এটা যে অপশনটা আছে যে ইমেজের পোস্টের সাথে ইমেজ থাকার, সেটা অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। এখন সেই লাইট বক্স গ্যালারির স্ক্রিনটা কি হবে? ডার্ক হবে নাকি লাইট হবে, স্মুথ হবে, না কি ধরনের হবে, না ম্যাক হবে, সেটা বলে দিবে। এবং সেই লাইট বক্সটা থাম্বাল পজিশন কি হবে, ভার্টিক্যাল হবে না হরিজন্টাল হবে। তো আবার যদি লাইট বক্সটা শো অ্যারো দেওয়া হবে না দেওয়া হবে না। ব্রডকাম হচ্ছে যে আপনি স্ল্যাশ দিয়ে ব্যবহার করবেন, নাকি যে কোনো জিনিস যদি আপনি স্ল্যাশ অথবা ড্যাশ হাইপেন যে ব্যবহারগুলো করি সেটা দিয়েও আমরা করতে পারি। আর লাইট বক্স কোনটা একটু প্র্যাকটিক্যালি দেখান, আসতেছি বুঝতে আসতেছি পারিনি। আসতেছি আসতে একটু আমাকে আমাকে সেটিংস গুলো একটু বুঝতে দেন, বলতে দেন, তারপর আমি সম্পূর্ণটাই বলবো, অসুবিধা নেই। আচ্ছা, হেডার কোড। হেডার কোড জিনিসটা কি? হেডার কোড আপনি যে এই জায়গায় আপনি অনেক সময় কোড দেওয়া লাগতে পারে, ফুটার কোড। যেমন আপনি যদি চান একটা পরিসংখ্যান, নেকটারের এই পরিসংখ্যানটা আপনারা দেখেছেন যে কতজন ভিজিটর আজকে ভিজিট করছে, কি অবস্থা, এই যে কইগুলো পরিসংখ্যানটা গেল কোথায়, এই যে দর্শক সংখ্যা যে পরিসংখ্যানটা, এটা আপনি চাচ্ছেন যে আপনি এইটা আপনার ওয়েবসাইটে দিবেন, কিন্তু এই কোডিংটা যে আপনি দিবেন আপনি আবার কাউকে দেখাবেন না। তো পরিসংখ্যানটা কাউকে দেখাবেন, যেমন একটা এটাতে লাস্ট কয়েকদিন আগে খুব ভিজিট হয়েছে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে কয় তারিখে, সেপ্টেম্বরের 28 তারিখে, পরীক্ষার দিন। হ্যাঁ, খুব ভিজিটর এসেছিল। এই পরিসংখ্যান দিতে আছেন, এই কোড আপনি এখান থেকে যে কোড নেওয়া যায়, যেমন আমি যদি দেখি এখান থেকে ওই নেকটারটা গেল কোথায়, নেকটার ডট ওআরজি, ওআরজির এই কোডিংটা যদি আপনি নিতে চান, এই যে কাউন্টার কোড, এগুলা ফ্রি, হাইস্টেজ ডট কম, এখান থেকে যে কোডটা আছে এই কোডটা আপনি এখান থেকে যে ফ্রি, এই কোডটা নিয়ে গেলে ওখানে থাকবে। এভাবেও হেডার কোড নেওয়া যায়, আবার ভিতর থেকেও কোডিং নেওয়া যায়, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে হেডার কোড, ফুটার কোড, এই কোডগুলোকে বডি ট্যাগের মধ্যে, যে থিমে কাজ করলে আপনি বডি ট্যাগের মধ্যে রাখতেন, তো ওইটা আর লাগবে না, এটা এখানে আলাদা করে কোড দিয়ে দিয়েছে, আপনি এখানেই রাখতে পারেন ট্র্যাকিং কোড হিসেবে। যেমন আমরা এটা ছিল হাইস্টার্স বাইরের একটা, আমরা যদি গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতে চাই, সেটাও আমরা এখানে ব্যবহার করতে পারবো, সেই কোডগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। স্যার ওইটা কি তখন শুধু আকারে দেখাবে, নাম্বার আকারে দেখাবে, নাকি ওই যে ওখানে যেরকম স্ট্যাটিস্টিক্স দেখাইলো ওইটা আমরা দেখাবে? আমরা যেভাবে স্টাইল দিয়েছি, এখানে অনেক কিছু স্টাইল আছে, মানে স্টাইল, দরকার হলে আমরা দেখাবো, এটা করেই দেখাবো না যে কি করে এটা একবারে সরাসরি করতে হয়, সেটাও দেখাবো। একটু আমরা ইয়েটাকে মানে বিশ্লেষণ করি, তারপর আমরা এটা নিয়ে কাজ করব, পোস্ট দিব এবং সেটা নিয়ে কাজ করব। শুধু বিশ্লেষণ করবো না, সেই জন্য যিনি বলছিলেন একটা এর আগে প্রশ্ন করলেন যে লাইট কোনটা, আমাকে একটু সময় দেন, আমি সব বলছি ইনশাআল্লাহ। নেক্সট পয়েন্ট হচ্ছে যে হেডার সেটিংস। হেডার সেটিংস জিনিসটা কি? এখন আপনি বুঝতে পারছেন যে এইটার লোগো কি থাকবে, কাস্টম ইমেজ, লোগো না ডিসপ্লে সাইট, মানে আপনি এখানে লোগো থাকবে কিনা, এই ওয়েবসাইটের এই যে এই লোগোটা থাকবে কিনা, এখানে কোনো লোগো থাকবে না শুধুমাত্র লেখা থাকবে। তো আমরা চাচ্ছি যে লোগো থাকবে, যদি লোগো থাকে তাহলে লোগোটা দেখায় দেন কোথায়, এবং রিকমেন্ডেড ম্যাক্সিমাম সাইজ কত, 190x60 পিক্সেল, 190x60 পিক্সেল। আমরা এই ওয়েবসাইট চলে যাই, এনারা কি করেছেন সেটা দেখি। আচ্ছা, ওটা দেখবো, দেখার আগে আর একটু নিচে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। রেটিনা ভার্সন কত, চোখের জন্য যেটা ভালো সেটা 2x, মানে এর চেয়ে ডবল ভার্সনটা, সেটা আপনি এখানে দিতে পারেন। স্ট্যান্ডার্ড লোগো ওয়াইড, মানে রেটিনা লোগো কত পার্সেন্ট ওয়াইড দিবেন, হাইট দিবেন কত, লোগো স্ট্যান্ডার্ড আপনি বলেছেন যে না আমার 190x60 দিয়ে চলবে না, আমার 250 লাগবে, কিংবা 300 400 লাগবে, অথবা 300 700 লাগবে, এই জিনিসগুলো আপনি দিতে পারেন। লোগো মার্জিন টপ, আপনি যে লোগোটা দিবেন
এই লোগো থেকে উপরে কতখানি ফাঁকা থাকবে, টপে কতখানি ফাঁকা থাকবে, বটমে কতখানি ফাঁকা থাকবে, এই অপশনটা টপ মার্জিন লোগো, মানে লোগো মার্জিন টপ কতখানি ফাঁকা, তারপর হচ্ছে যে লোগো মার্জিন বটম নিচে কতখানি ফাঁকা, লোগোর পরে কতখানি অংশ ফাঁকা থাকবে। আরেকটা মজার অপশন হচ্ছে ফুল ওয়াইড লোগো। আপনি এই সিঙ্গেল ইয়েতে পোষাচ্ছে না, এই ছোট 190/60 দিয়ে হবে না, আপনি বড় দরকার। তাহলে কত, 1045 পিক্সেল। এখানে বলেন তো এখানে কোন লোগো ব্যবহার করা হয়েছে? 1045। মানে হোয়াইট, এখানে ফুল হোয়াইট ব্যবহার করা হয়েছে। যেমন এই যে এখানে দেখেন যে কথাটা বলা আছে ফুল হোয়াইট লোগো এবং সেন্টার দা লোগো। আসুন আমরা এই সেটিংসটা দেখি। দেখেন উনি ছবি দিয়েছেন, ছবিটা দেওয়া হয়েছে, দেওয়ার পর ওই টপ যা আছে সব আছে। এটা ফুল হোয়াইটটা দেওয়া হয়নি, যা শুধু সেন্টার লোগো করা হয়েছে। ফুল হোয়াইট দিলে আরো বড় হতো, মানে এনার ইয়েটা আরো বড় আছে, তো সেখানে শুধুমাত্র সেন্টার দা লোগো রাখা হয়েছে। বড়টা দিলে আরো বেশি বড় হয়ে যায়, বেশি বড় দিলে হোয়াইট মানে চ্যাপটা দেখা যায়, তো জাস্ট এটাকে সেন্টার করে রাখা হয়েছে। ক্লায়েন্টের ইচ্ছা, উনি এটা চেয়েছেন, ব্যাস ওকে। আর ক্লায়েন্ট যখন যা চাবে এটা আপনাকে মতামত মানে ইয়ে করতে হবে। আপনি যদি তাকে আবার আরে না হয় আপনি বোঝেন না এই সে, আপনাকে কনভিন্স করতে হবে, যে তাকে বোঝাতে হবে যে আপনি যে জিনিসটা করছেন ভালো হচ্ছে, আপনাকে দেখেন, ভালো না লাগলে বললে আমরা সেটাকে পরিবর্তন করে দেবো। আচ্ছা, ওকে। তারপর আসেন এই অংশটা গেল, লেগা সেন্টার দা লোগো গেল। তার নিচে আসেন হেডার টপ সেটিংস। এই হেডারটা যে হচ্ছে, তো সেটা টপ সেটিংস নিয়ে একটু কথা বলা হবে। কি কথা বলা হবে? টপ মেনু থাকবে কি থাকবে না। আমরা যে কয়টা ফ্রি থিম নিয়ে কাজ করেছি সেখানে কোনো টপ মেনুর অপশনটা ছিল না। আমরা এখন টপ মেনুর অপশনটা, এই যে এই টপ মেনু, এখানে এটা পাবো। সেটা বলছে রাখবো কি রাখবো না। ইয়েস, আমি রাখবো। টুডেজ ডেজ, আজকের দিন তারিখ, এই যে এই অপশনটা আমি রাখবো কি রাখবো না, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। আপনাদেরকে বলেছি যে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আপনি ডিজাইনটা কিরকম করবেন, সেই ডিজাইনটা সিদ্ধান্ত নেবেন। এটা আমার একটা এস্টিমেট চিন্তা ভাবনা হয় না যে আমি আজকে বাজারে যাব, যে এই কিনবো সেই কিনবো এই ব্যবস্থা করবো। আপনি একটা সিনারিও, সেই সিনারিও আপনাকে নিজে নিজে আগে চিন্তা করে নিতে হবে। এইবার আসেন টুডেজ ডেট ফরম্যাট। এই যে আমাদের ডকুমেন্টেশন অন ডেট অ্যান্ড টাইম ফরম্যাট, যেটা ওয়ার্ডপ্রেসের আছে, সেটা এখানে বলছে। আমরা একটু আগে যে অংশটা, এই যে এটা নিয়ে কথা বললাম, এখান থেকে আমি যে ফরম্যাট গুলা, সিম্বল গুলা দিব, সেখান থেকে আমার হচ্ছে যে ওই ডেট অ্যান্ড টাইম ফরম্যাট দেখাবে। এবং সেটা টুডেজ ডেট আমি দিব কি দিব না, যদি দেই তাহলে অন করব, যদি না দেই তাহলে অফ করে দিব। ওকে, আমি বোধহয় বুঝাতে পেরেছি। নেক্সট পয়েন্ট আসেন সার্চ। নেক্সট পয়েন্ট আসেন সার্চ। এই সার্চ অপশনটা আপনি রাখবেন কি? সার্চ মানে কি? আপনি এই যে এই সার্চ, এখানে এই সার্চটা আপনি এখানে রাখবেন কি রাখবেন না, কোনো কিছু একটা সার্চিং করছেন, এই জিনিসটা আপনি রাখবেন কি রাখবেন না, সেটা এখানে এই মেনুতে আপনার দেখাচ্ছে। তার নিচের অপশন কি? লাইভ সার্চ। লাইভ সার্চ বলতে সরাসরি এখন সার্চ করার পর সরাসরি যে আপনি কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে থেকে সে সার্চ করবে, যে লাইভলি যে এখানে আপনার অরিজিনাল আছে না নেই। সোশ্যাল আইকন মানে আপনি যে সোশ্যাল মিডিয়া সেকশন আছে, সেই এই যে এখন এখানে দেখেন একটা সোশ্যাল মিডিয়া সেকশন আছে, এই সোশ্যাল মিডিয়া এটাকে শো করবে ভিজিবল অর নট। যদি ভিজিবল করা হয় তাহলে এটা শো করবে। কোথায় থেকে শো মানে লিঙ্ক গুলো দেওয়া হবে সেটা পরে নিচে আছে, বাট শো করবে কিনা এইটা টপ হেডিং মেনুতে আপনার সিদ্ধান্ত। তারপর একটু আস্তে আস্তে আসেন মেইন নেভিগেশন ন্যাভ সেটিংস। মেইন মেনুটা থাকবে কিনা, এখানে তো বললেন যে টপ মেনু থাকবে, তাহলে এবার বলেন যে মেইন মেনুটা থাকবে কিনা। এই মেনুটা আমি তো রাখবো, এই মেনু ছাড়া আমি কি করে কাজ করব, আমার এটা তো দরকার, তাহলে অবশ্যই আমি এটা রাখবো মেইন মেনু। র্যান্ডম আর্টিকেল বাটন। র্যান্ডম আর্টিকেল বাটন মানে এখানে একটা বাটন আসবে, সেই বাটনটা আপনি রাখবেন কি কি রাখবেন না, র্যান্ডম। যে কোনো সময় আপনার হয়তো 20টা 50টা 100টা 200টা পোস্ট হয়ে গেছে, আপনি সেখান থেকে র্যান্ডম যে কোনো পোস্ট আসতে পারে। এখানে এটা হতে পারে যে সর্বশেষ, অথবা মাঝখান থেকে হতে পারে, অথবা যেটা প্রথমে দিয়েছেন সেটা হতে পারে। আমরা এটা রাখবো কি রাখবো না সেটা অপশন এখান থেকে। স্টিক দা নেভিগেশন মেনু। এই মেনুটা স্টিক কি করা থাকবে কিনা, মানে আপনি যখন নিচে স্ক্রল করছেন তখন আপনার সাথে মেনু আসবে কিনা, এবং সেই মেনুতে লোগো কি দিবেন সেই অপশনটা আপনি এইখান থেকে বুঝতে পারবেন। যে হ্যাঁ আমার এটা, আমি যখন স্ক্রল করে নিচে নামবো হয়তো আমার হোম পেজটা আরো বেশি লম্বা বেশি, তখন আমি স্টিক দ্য নেভিগেশন মেনু দিব, এবং আবার ইচ্ছা করলে সেখানে আমি একটা আলাদা লোগো দিতে পারি, আলাদা লোগো আমি এখানে দিতে পারি।
যিনি মোবাইল রেসপন্স নিয়ে কথা বলছিলেন যে ফুল নিয়ে কাজ করলে তখন কি হবে, এনাবেল দ্য মোবাইল মেনু। আপনি যখন মোবাইল রেসপন্স কাজ করতেছেন সেই সেটিংস এর সময় মোবাইল মেনু থাকবে কিনা, সেখানে সার্চ অপশন রাখবেন কিনা, সেখানে সোশ্যাল মিডিয়া আইকন রাখবেন কিনা, শো দ্য টপ মেনু আইটেম ইন দ্য মোবাইল মেনু বিলো দ্য মেইন মেনু আইটেম। টপ মেনু আইটেমের নিচে কি টপ মেনু আইটেম মোবাইল মেনুতে বিলো দ্য মেইন মেনু, মোবাইলে মেইন মেনুর নিচে টপ মেনু থাকবে, আমি রাখবো না। এনাবল দ্য মোবাইল মেনু আইটেম, মোবাইল মেনু আইটেম আইকন, মানে মোবাইল মেনু আইটেম এই আইকন গুলো রাখবেন কিনা, আমি সেটা এখানে এই অপশনের মাধ্যমে বুঝতে পারছি। এটা কি রেসপন্সিভ মোবাইল মেনু সেটিংস, আমি এই অপশন দিয়ে আমি বুঝতে পারছি। আচ্ছা, তারপর একটু নিচে আসেন, ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ কোনটা, এই যে এই অপশনটা ব্রেকিং নিউজ আছে। এখন বলবো এখানে কোথায় ব্রেকিং নিউজ আছে, তো সংবাদ শিরোনাম আছে। আপাতত ধরে নেন এটা ব্রেকিং নিউজ, কারণ আমরা যদি দেখি সেটিংস এ ওখানে ব্রেকিং নিউজ লেখা আছে। এটাকে কি করে বাংলা করতে হবে সেটা পরে আসতেছি। এই যে এই সেকশনটা, এটা হচ্ছে ব্রেকিং নিউজ। এই যে র্যান্ডম আর্টিকেল, এটা হচ্ছে র্যান্ডম আর্টিকেল। তাহলে ব্রেকিং নিউজ অ্যানাবল অর নট, এটা হচ্ছে প্রথম কথা, থাকবে কি থাকবে না। যদি থাকে তাহলে এই যে অবস্থা থাকবে, আর একে নাম চেঞ্জ করতে হবে কি করে সেটা পরে আসতেছে। সেটা কি শো ইন হোম পেজ অনলি, আপনি এটা কি শুধুমাত্র হোম পেজে দেখাবে। যেমন আমরা যদি এখানকার যে কোনো একটা পোস্টে চলে যাই, হচ্ছে যে কিম জং এর পোস্টে চলে গেলাম, দেখেন এখানেও মেনুটা দেখা যাচ্ছে। এখানে মেনুটা দেখা যাচ্ছে আবার চলে গেল, কেন চলে গেল, এই যে এর যে সেটিংস আছে দেখেন, এটা শো অন হোম পেজ অনলি যদি দিতাম তাহলে আমার শুধুমাত্র হোম পেজে দেখাতো, অন্য অপশনও দেখাবে, কিন্তু এখানে ফট করে কই গেল, ছিল তো, ও আছে আছে আছে, যায়নি। স্টিকি যেহেতু করা আছে সেজন্য ও উপরে আছে নিচেও আছে, এই যে আছে, সমস্যা নেই। কিন্তু যদি আমি এটা শুধুমাত্র হোম পেজ করতাম, হোম পেজ অনলি করতাম, তাহলে শুধু হোম পেজেই থাকতো। আচ্ছা, যে হোম পেজ করলেন এই ব্রেকিং নিউজটা, তারপর সেটা শুধুমাত্র ইয়েতেই দেখাবে কিনা সেটাও দেখ কথা হলো, ঠিক আছে। এটা অ্যানিমেশন কি হবে, এই যে অ্যানিমেশন, এই অ্যানিমেশনটা কি হবে, এটা কি শুধুমাত্র যেহেতু আপনি হোম পেজে দেখাবেন না সব জায়গায় দেখাবেন, এটা অ্যানিমেশনটা কি হবে। এটা অ্যানিমেশনে কি কি অপশন আছে, ফেড আছে, স্লাইডার আছে, ট্রিকার আছে। ট্রিকার জিনিসটা কি, আমাকে কেউ বলতে পারবেন ট্রিকার জিনিসটা কি? সংবাদের মতো ওই যে স্কল হয় পাশ দিয়ে যায় ওইটা সম্ভবত। মার্শাল্লাহ, আপনার কথাটা সংবাদের মতোই আসতেছিল। কথা ইয়ে হয়েছে, যাই হোক, সাউন্ড সিস্টেম, সাউন্ডের সমস্যা না। তো এই যে ট্রিকার মানে ব্রেকিং নিউজ যে শব্দটা আমরা বলে থাকি, কিংবা স্কলিং যাচ্ছে নিজের দিকে, সেই অপশনটা ট্রিকার। আর স্লাইডার মানে হচ্ছে যে স্লাইড মানে করবে। আর ফেড হচ্ছে যে আসবে এবং যাবে, মানে হালকা ফেড 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 ইন এন্ড ফেড আউট, এই অপশনটা অ্যানিমেশনের এফেক্ট যেটা সেটা। ওকে, নেক্সট পয়েন্ট আসেন, এই অ্যানিমেশন স্পিডটা কত হবে, 750 ms, মিলিমিটার সেকেন্ড, মিলিমিটারে যে মিলি সেকেন্ড, সরি হ্যাঁ মিলিমিটার বলছি, দেখেন দুঃখিত, সেটা ms মিলি সেকেন্ড। তাহলে অ্যানিমেশন স্পিডটা হবে কত, আর টাইম বিটুইন দ্য ফেড, দুইটার মধ্যে সব পার্থক্য কত, দুই ফেডিং এর মধ্যে টাইম আপের মধ্যে আপনার কতক্ষণ সময় থাকবে, যে একটা আসতেছে তারপর আরেকটা, এই দুটোর মধ্যে কতক্ষণ সময় সে ফেড, টাইম ফেডটা কত হবে সেটা এখানে শো করছে। এই যে এখানে যে ব্রেকিং নিউজ অথবা যা কিছু আপনি লিখবেন এটা কোন ক্যাটাগরির হবে, তাহলে আবার আমাদের ক্যাটাগরি শব্দটা চলে আসলো। ক্যাটাগরি কিন্তু মনে আছে, আপনি কি ওয়েবসাইট করবেন সেই ওয়েবসাইটে কিন্তু এটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আসবে। সেই ক্যাটাগরির কটা পোস্ট, সর্বশেষ 10টা, অথবা ট্যাগ, ট্যাগ ধরতে পারেন, অথবা কাস্টম টেক্সট আপনি নিজে ইচ্ছা করে লিখে দিতে পারেন যে আজকে ইন্টারনেট পরীক্ষা হবে না সর্বশেষ, কিংবা এই হলো সে ঝড় বৃষ্টি হবে, এই শব্দগুলা, কিংবা হচ্ছে যে আজকে আমাদের প্রতিষ্ঠানের বন্ধ আছে, এটা কাস্টম টেক্সট, কোনো পোস্ট থেকে যাবে না, কাস্টম টেক্সট দেখাবে। যে কোভিড-19 এর জন্য আমরা 9টা থেকে 3টা পর্যন্ত অফিস করব, এটা কাস্টম টেক্সট। নাম্বার কয়টা শো দেবে, সর্বশেষ 10টা, এবং কোন কোন ক্যাটাগরির এখানে সিলেক্ট করবে, যেখানে এখানে কোনো কিছু সিলেক্ট করা নেই, তার মানে এখানে অল, সবগুলো এখানে সিলেক্ট করা আছে, মানে ধরবে এটা। এই ছিল ছোট্ট একটা অংশ, যেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কেবল জেনারেল এবং হেডলাইন সেটিংস নিয়ে এসেছি, তারপর আরো নিচে নিচে আরো কিছু আছে।
আমরা এখন আর কোনো কথা বলবো না, আমরা নামাজের পর কথা বলবো। তো এই পর্যন্ত কোনো কথা আছে কিনা আপনাদের, কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু কথা শুনে নিতে পারি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলুন। স্যার প্রশ্নটা ঠিক, আমি প্রথম 5 মিনিট স্যার একটু আমি ছিলাম না, মানে যদি কাইন্ডলি স্যার নামাজের পর একটু রিভিউ দিতেন আবার প্রথম 5 মিনিট। প্রথম 5 মিনিট কি তেমন কিছু হয়েছে? প্রথম 5 মিনিট কিছু হয়নি। প্রথম 5 মিনিট আমরা একজনের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছিল না, সেটা নিয়ে স্যার ওই আমরা যে কথা শিফা যেটা শাহিফা, হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে আসতো স্যার ওইটা একটু বললেন স্যার। আচ্ছা, এই ইয়েতে থাকেন, ব্রেকের সময় যদি থাকেন আমি দেখাই দিব ব্রেকের মধ্যে হাত স্যার আসার আগ তুলেছেন, পর্যন্ত। হাত তুলেছেন কাউসার মামুন, হাত তুলেছেন। জি স্যার। স্যার এখানে তো যেই থিমটা দেওয়া আছে এই থিমের থেকে এই সেটিং এ হেডার সেটিং এর থেকে আমি যদি কোনো কিছু বাদ দিতে চাই এখানে কি বাদ দেওয়া যাবে? না, আমারটা ফিক্সড। ওখানে ফিক্সড, ওরা যা বলে দিয়েছে সেই অনুপাতে আমাদের কাজ করতে হবে। এখন যদি স্যার আমার কোনো একটা অপশন দরকার নাই তাহলে কি আমি এটা কি করতে পারবো? এইটা দরকার নেই তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি এইটাকে ডিজাইনটা রেডি করে পোস্টের এগেইনস্টে আসবে। যেমন আমাদের এই মুহূর্তে এখানে পোস্টে কিছু জি নেই, স্যার। আপনি যদি ডিজাইন করে কিছু টের পাওয়া যাবে না। ওকে, আরেকজন লাস্ট বস, উনি হাত দিয়েছেন, হাত তুলেছেন, ওনার সাথে কথা শেষ করে আমরা নামাজে যাব। আমার এখানে নামাজ আজান চলতেছে। আর কোশ্চেনটা হচ্ছে যে আমরা কখন কোন থিম নিয়ে কাজ করব, এই ডেসিশনে আমার একটু সমস্যা। এটা একটা সমস্যা। হ্যাঁ ঠিক আছে, এটা একটা ভালো। ধরুন আপনাকে থিমগুলো তো জানতে হবে, আপনি সিদ্ধান্ত তখনই নেবেন তাই না, যে আসলে আপনি থিমগুলো জানেন, এই থিম দিয়ে এই কাজ হয়, ওই থিম দিয়ে এই কাজ হয়। আপনাকে আসলে ফুল অনেক আসলে প্র্যাকটিস করতে হবে। যে যেমন সাইফার চেয়ে আরেকটা থিম আছে নিউজ পেপার, সেটা ভালো, ওটার চেয়ে দেখা যাচ্ছে বি থিম ওটা ভালো, ওইটার চেয়ে দেখা যাচ্ছে যে আপারটা সেও ভালো, এর চেয়ে ভালো ডিবি, এটাও ভালো। কে যে কখন ভালো আর কোনটা নিয়ে যে আপনি যাবে এটা বলা খুব মুসিবত। আপনি যত প্র্যাকটিস করবেন, আপনি ক্লায়েন্ট হয়তো বেশি কিছু করবে না, আপনাকে জাস্ট হালকা তার ওয়েবসাইট দরকার, তার জন্য এটা এনাফ। ক্লায়েন্টের আরো কিছু ফিচার দরকার, তখন আপনি অ্যাভাটা অথবা ডিবি নিয়ে আসবেন। যাই হোক, আমরা আজান দিচ্ছে বোধহয়, আমরা আজানের নিয়ম নামাজের বিরতিতে গেলাম। আমরা আবার নামাজের বিরতির পর সবাই চলে আসতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আচ্ছা, অর্ডার করেন দেখি, আমরা একটু দেখি। order now, then Aziz wave dot xyz check, continue, চলেন, DNS management, continue. Sir, চেক আউট, এখন চেক আউট দিলেন। check out. হ্যাঁ, তারপরে আরো নিচে আসেন, অপশন নিচে নিচে স্ক্রল করে নিচে আসেন। হ্যাঁ, আই হ্যাভ রিড, ক্লিক দেন কমপ্লিট। এইবার হচ্ছে অর্ডার হলো। ও আচ্ছা, এইবার হচ্ছে অর্ডার হলো। এটা যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট অ্যাড টু কার্টে রাখবে ততক্ষণ পর্যন্ত, যখন চেক আউট করে সম্পূর্ণ পেমেন্ট মেথড ওপেন হবে, এইবার বলা যাবে যে আপনার অর্ডার করেছে। অর্ডার হয়েছে। এখন এটা ক্যান্সেল করে রাখেন, আমি ক্লাস শেষে আপনার সাথে কথা বলবো না, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, ঠিক আছে স্যার। এটা ক্যান্সেল ক্লোজ করে রাখতে পারেন, অসুবিধা নেই। আপনার মোবাইলে হয়তো মেসেজও গিয়েছে। ও ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার, স্টক শেয়ার করে দিই স্যার। ওকে, স্টপ দিয়ে করেন, আমরা স্যার ক্লাস করি। জি স্যার, আমি স্যার ডিফল্ট একটা ছিল, এটা ডিলিট করে দিছি। এখন ওয়ার্ডপ্রেস আমি ম্যানুয়ালি ইনস্টল করতে যাচ্ছিলাম, কি জানি বলতেছে ওয়ার্ডপ্রেস এর আপনি ডেটাবেজের নাম। ইয়েটা দেন, স্ক্রিনটা শেয়ার করব। জি জি স্যার। আচ্ছা, আপনি ম্যানুয়ালি কাজ করতে যাচ্ছিলেন তাই না? জি, আচ্ছা, অলরেডি মনে হয় ম্যানুয়ালি অলরেডি আমি ফাইলটা এনে রাখছি। দেখি একটু, আমরা একটু দেখি। এই যে এই যে এটা পুরোপুরি রেখেছেন। আচ্ছা, এইখানে আমি একটু আপনার কন্ট্রোলটা নেই, দাঁড়ান, রিকোয়েস্ট কন্ট্রোল আগে ডান। ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কনফিগ,
জি, দেখবেন কনফিগ সিম্পল পিএইচপি। হ্যাঁ এইখানে আমি এডিটে যাচ্ছি। উনি যেটা চাচ্ছেন, উনি হচ্ছে যে ম্যানুয়ালি এটাকে কাজ করতে চাচ্ছেন। এইখানে দেখেন, একটু বড় করে দিই জুম করে, তাহলে সবার দেখতে সুবিধা হবে। এখানে দেখেন একটা কথা লেখা আছে, ডিবি নেম, ডাটাবেস নেম হেয়ার, ডাটাবেস ইউজার নেম হেয়ার, ডাটাবেস পাসওয়ার্ড। এই জায়গাটায় ম্যানুয়ালি ডাটাবেস নেমটা দিতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড দিতে হবে, এবং হচ্ছে যে ইউজার নেম এটা দিতে হবে। তাহলে কি, ডাটাবেসের নাম দিতে হবে, ডাটাবেসের ইউজার দিতে হবে, ডাটাবেসের পাসওয়ার্ড দিতে হবে। এটা কোথায়? wp config। ওকে ফাইন, এটা মাথায় রাখেন। হ্যাঁ, ওকে। আমরা এখন আবার একটু ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যে এইখানে আসে আমরা হয়ে গেল ডাটাবেস। এখানে ডাটাবেস দুই ভাবে তৈরি করা যায়। ধরেন যে এখানে পিএইচপি মাই অ্যাডমিন এর এখানে এসেও আমরা যদি ক্লিক করি, সেখান থেকে আচ্ছা ওই যে ওখানে একটু দাঁড়াও, এখানেও আপনি এসে এই যে ডাটাবেস তৈরি করা যায়। এই যে ডাটাবেস আমি মনে হয় একটা তৈরি করছিলাম, আপনি একটা তৈরি ডান দিকে করেছেন, বাম হ্যাঁ দিকে। একটা তৈরি করেছেন। এই যে ডাটাবেস দুইটা তৈরি হয়েছে। এখানে আরো ম্যানুয়ালি আবার ডাটাবেস তৈরি করা যায় একটা অংশ। আরেকটা অংশ জি, হচ্ছে যে এই নিচে এসে মাইএসকিউএল ডাটাবেস। আমি মাইএসকিউএলটাই তৈরি করেছিলাম স্যার। হ্যাঁ, ওটাও পিএইচপি অ্যাডমিন, সেটাও মাইএসকিউএল ডাটাবেস। এখান থেকেও তৈরি করা যায়। যে এখানে নাম দেবেন, দেখবো না বাবা, আচ্ছা দাঁড়াও একটু আমাকে সময়। এখানেও আপনি ডাটাবেস তৈরি করতে পারেন, ক্রিয়েট নিউ ডাটাবেস, সেটা আপনি তৈরি করতে পারেন লিখে লিখে এই জায়গাটা এখানে তৈরি করে, এবং সেই কোন ডাটাবেসের জন্য এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ম্যানুয়ালি যদি কাজ করতে চান তাহলে করতে পারবেন। আর যদি আপনি, হ্যাঁ বলেন, করার একটু পর দেখি ওই স্যার, ডাটাবেসের নামটা আপনাকে লিখে ওখানে দিতে আমি হবে। যখন ইনস্টল দিতে যাচ্ছি, 1 মিনিট স্যার, একটু তাহলে দেখি। হুম, এখানে কি নামটা দিতে হবে, ওই ইউজার হ্যাঁ নেম, ওই পাসওয়ার্ড জি জি জি, ওই দিয়ে দিতে হবে। তারপর ডব্লিউপি থাকবে। এটা থাকবে, লোকাল হোস্টও থাকবে, ডাটাবেস হোস্ট, সেটা দিয়ে সাবমিট করে দেবেন। আচ্ছা স্যার, বাকিটা দেখবো। আরেকটু প্রশ্ন আছে স্যার, আমি যদি কখনো ভুলে এই ফাইলগুলো ডিলিট করে দেই, হুম, তখন কি হবে এগুলো? আপনি প্রথম কথা যে এত বড় ভুল করবেন কেন? আহ, স্যার ভুল তো আর স্যার বলে করা হয় না, ভুলেই করলো। এটা ভুলে করে দিলে অনেকগুলো ফাইল নষ্ট হয়ে যাবে। যেমন মেইল নামে যে ইয়েটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আহ, তখন এটাকে যদি মেজর রিকভারি করা যায় তাহলে ভালো। ব্যাকআপ যে মেইন সার্ভার ব্যাকআপ, সেখান থেকে যদি কাজ করা যায় ভালো। আর যদি কাজ না করা যায় তখন আবার নতুন করে রিইনস্টল করতে হবে। কি রিইনস্টল করতে হবে? এই হোস্টিংটাই রিইনস্টল করতে হবে। যদি ও ব্যাকআপ আচ্ছা ওখান থেকে ব্যাকআপ নিয়ে কাজ করা গেল তো ভালো। আর যদি না আচ্ছা করা যায় তখন দেখা যাচ্ছে পুরো ইয়েটাই আবার নতুন করে করতে হবে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমরা শুরু করি আবার। হ্যাঁ, আচ্ছা জি স্যার, ধন্যবাদ স্যার। স্টপ করে দিলাম। আমরা এখন আবার শুরু করছি। তো ঠিক আছে, ও আমরা মোটামুটি বোধহয় কতজন আছি? 68 এরকম হচ্ছে, ভালো। আচ্ছা আমাকে আজকে একটু ইয়ে করেন তো, কে কথা বলবেন আমার সাথে? জি স্যার। আচ্ছা, নতুন মানুষ হতে হবে কিন্তু। স্যার আমি নতুন মানুষ স্যার স্যার। নতুন। মানে নতুন বলতে আমি বলতে চাচ্ছি যে এখনো কথা বলেননি। আমার আমার দরকার সেই সব মানুষদের যারা এখনো আমাদের সাথে কথা বলেনি, যার ভয়েস আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি, সেই মধ্যে থেকে স্যার একজন। আমার একটু সমস্যা হয়েছে, গত 3 দিন ক্লাসে স্যার ঠিকমতো অ্যাটেন্ড করতে পারি নাই। এখন ক্লাস ভিডিওগুলো দেখে যদি কোনো কোশ্চেন তৈরি হয় স্যার, সেই কোশ্চেনগুলো স্যার একটু বুঝিয়ে দিতে হবে স্যার। আজকে রাত থেকে শুরু করব দেখা এবং প্র্যাকটিস করা। আশা করি বোধহয় প্রবলেম হবে না। তারপরও আপনি যে টিম মেম্বার গুলো আছে সবার সাথে একটু আলোচনা করেন, তারপর তারা না পারলে আমি আছি। এমনি তো আপনি বলেছেন মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার মনে আছে। মজা করলাম, কিছু মনে করবেন না। আচ্ছা ওকে, না স্যার, ওকে স্যার, ইয়ে থ্যাংক ইউ বলেন। স্যার। ওকে, আচ্ছা বলেন, কে নতুন মানুষ যে কথা বলবেন, যে এখন পর্যন্ত কথা বলেনি, তার সাথে কথা বলবো। এবং আমাদের কনভারসেশন গুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ নতুন মানুষ নেই, সবাই কথা বলেছেন আমার সাথে।
তো ঠিক আছে, আমাদের যে অপশনটা ছিল, আমরা থিম নিয়ে কথা বলছিলাম। থিমের হচ্ছে যে সাইফা থিম ছিল, সাইফা থিমের আমাদের ব্রেকিং নিউজ সেটা চলছিল। ব্রেকিং নিউজ আমাদের কই গেল? এই যে ব্রেকিং নিউজ লাস্টে শেষ হলো, ক্যাটাগরি এই অপশনটা শেষ। এই স্যার এটা একটা প্রশ্ন ছিল স্যার। ও হ্যাঁ, বলেছিলাম যে একটা প্রশ্ন, জি বলুন। হ্যাঁ স্যার, এই যে আমাদের ক্রিয়েট হইলো, এটা তো স্যার দুইটাতে সম্ভবত আপনি দেখাইছিলেন যে পিএইচপি মাই অ্যাডমিন এবং মাই এসকিউএল, সেটা কি দুইটাতেই হয় নাকি শুধু মাই এসকিউএল এ হয়? দুটাতেই হয়। মাইস্কুয়েলটা হচ্ছে যে আপনার ইয়েটা স্ক্রিনটা একটু, ওটা তো নাই, পাসওয়ার্ডটা আমি এটা থেকে করি, দাঁড়ান। এটা হচ্ছে যে সি প্যানেলটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রশ্নটা আমি নিয়েছি, আমি একটু এটা লগ ইন হোক, কথা প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছি, জাস্ট ওটা লগ ইন হোক, পরে আমি আপনার অ্যান্সারটা দিচ্ছি। জি স্যার, আচ্ছা, ওকে ওকে, ওকে জেনারেল স্যার। সেটিংস গেল, হেডার সেটিংস গেল, এবার আসেন আর্কাইভ সেটিংস। আর্কাইভ জিনিসটা কি? আর্কাইভ জিনিসটা হচ্ছে আমাদের যে যার মাধ্যমে পুরাতন একটা ওল্ড পোস্ট যেগুলো আছে সেগুলো নিয়ে কনভারসেশন শুনে মনে হচ্ছে আমি, আপনার মাথায় তো আজকে একটা গেল, তাই না? এইটা ঠিক আছে, একটা মাথায় আসলো তো, সমস্যা নেই, আস্তে আস্তে হবে। যিনি মনে করছেন আমি কিছু জানি না, এটা কোনো কিছু মনে করার কিছু নেই, এটা হবে, আস্তে আস্তে হবে, টেনশন করার কিছু নেই। আমি বললাম তো, আমাদের উপর ইনশাল্লাহ কনফিডেন্ট রাখেন, তিনজন মিলে কিছু একটা হবে ইনশাল্লাহ। আমি, সাদত স্যার, অনি ইসলাম স্যার, তিনজনই আছেন, কিছু একটা হবে ইনশাল্লাহ। হয় আপনারা মনে করবেন, নাহলে আমরা ওয়ার্ডপ্রেস ভুলে যাবো, যে কোনো একটা কিছু। এই তো, এর চার কি খারাপ কিছু হবে? এই তো, তো আমার কনফিডেন্স আছে যে আপনারা পারবেন ইনশাল্লাহ, এটা হচ্ছে কথা। নেক্সট পয়েন্ট, ওকে। তো আপনি যেটা বলছিলাম যে ডাটাবেজ, এখানে মাইএসকিউএল ডাটাবেজ, যেটা এখানে ক্লিক করলে দেখা যায় যে এখানে এই ডাটাবেজ সেকশন, পুরোটা ডাটাবেজ সেকশন। এখানে দেখেন একটা ডাটাবেজ তৈরি হয়েছে, সেই ডাটাবেজের সাইজ কত, সেটা ইউজার কে আছে সেটা দেওয়া আছে, এই সব কিছু। এটা হচ্ছে যে বলা যায় যে গ্রাফিক্যালের মতো তৈরি করা যায় এই জিনিসটা, যে আপনি ডাটাবেজ আছে সেই ডাটাবেজ থেকে তৈরি, অথবা মাইএসকিউএল ডাটাবেজ ইউজার। আমি একটু বলে নিই, তারপর প্রশ্ন নেই। আমি একটু মিউট করে নিই, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন এই যে ক্রিয়েট ডাটাবেজ যেটা অপশন আছে, এখানে ডাটাবেজ তৈরি করে এটা উইজার্ড হিসেবে এটা ডাটাবেজ নেম দিলাম যে এসকে। সেই ডাটাবেজের এখন একটা ক্রিয়েট ডাটাবেজ যাবে, সেই ডাটাবেজের সাথে ডাটাবেজ ইউজারের হচ্ছে যে নেম যাবে, এসকে এর সাথে দিলাম এসডি, সরি এসডি। তারপর এটার পাসওয়ার্ড যাবে, ধরুন যে এটার পাসওয়ার্ড, তারপর এটা পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে ক্রিয়েট ইউজার। তাহলে এটা একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে, সাকসেসফুলি ক্রিয়েটেড মাইস্কিউএল ইউজার ডক্টর এসডি নামে। এবং তাদের আবার প্রিভিলেজ দিতে হবে, কি করবে না করবে। এটা ম্যানুয়াল সেকশন, ফুল মনে করে যে যদি ম্যানুয়ালে কাজ করতে চান, মেক চেঞ্জ করা যাচ্ছে, দিয়ে ব্যাস। এবং আমরা এখানে ডাটাবেস সেকশনে যদি যাই, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, না বুঝলে এগুলোতে হাত দেওয়া ঠিক না। না না বুঝলে এগুলা হাত দেওয়া ঠিক না। যেমন এই দেখেন, এই যে এসকে, এটা হচ্ছে হচ্ছে এসডি দিয়ে ইউজার দিয়ে। এখন ওই যে ডাব্লিউপি স্যাম্পল যেটা আমরা দেখালাম, ওই জায়গায় যে এডিট করে এই শব্দগুলো এখানে ডাটাবেজ নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড নেম দিলে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ওপেন করা যায়, ম্যানুয়ালি করা যায়। ওকে। আবার এই একই কাজটাই যখন আমরা বিশেষ করে লোকাল হোস্টে কাজ করি, তখন এই যে জ্যাম থাকে, এবং মেইন এই অনলাইন সার্ভারও পিএইচপি মাই অ্যাডমিনে যে আমরা এই জিনিসটাই আবার এখানে তৈরি করতে পারি। অবশ্যই একই নামে তৈরি করতে পারবো না, এটা আলাদা আলাদা আমাদের নাম হবে। যেমন এই যে এখানে আছে, এখান থেকে যে আমি ডাটাবেজে হাত দিলাম, ডাটাবেজে হাত দিয়ে আমি ডাটাবেজ দিয়ে এখানে তৈরি করা যায় নতুন ডাটাবেজ, এখানে আমার তৈরি করা যায়। এখানে যে এসডি নাম এটা হয়েছে, এটা ছিল ওয়ার্ডপ্রেসের সাথে, এটা একটা একটু আগে তৈরি করলাম। এইভাবে নতুন করে করে আমি আবার তৈরি করতে পারি। এবং এই যে যেটা তৈরি হয়ে আছে সেটার কি অবস্থা আছে, তার ভিতরে অনেকগুলো ইয়ে আছে। দেখেন এই যে অ্যাকশন, ক্লেম থেকে শুরু করে গ্রুপ, ইউজার, কখন যদি মেইন অ্যাডমিনের পাসওয়ার্ড ভুলে যাই, তখন আমরা এখান থেকে রিসেট করে ফেলে দিই, সেটা অনেক কিছু করা যায়। বাট একটু ভাল হলে মনে করেন আপনার ইয়েটাই আউট,
আপনি ওয়ার্ডপ্রেসে আর মনে করেন যে ডাটাবেস ঠিক মতো হাত দেওয়া হচ্ছে না। যেমন ইউজার, এই যে ইউজার আছে, ইউজার সেকশন থেকে কোন কোন ইউজার আছে সেই ইউজার এখানে দেখা যায়। ইউজারের এই যে ইউজার আইডি, ইউজারের ইমেল, পাসওয়ার্ডটাও চেঞ্জ করা যায়। এটা কোন এক সময় পরে লাস্টের দিকে দেখা দেবে যে পাসওয়ার্ড কি করে চেঞ্জ করে। বাট আমি ক্লু দিলাম, ক্লু দিয়ে অনেকে যদি পারেন এটাও করতে পারবেন। ডাব্লিউপি বিগিনার যে ওয়েবসাইটটা দেখিয়েছি গতকাল আমরা দেখিয়েছি, সেই ওয়েবসাইটেও কিন্তু আমরা এই ধরনের কাজগুলো দেখতে পারি। সো একটু যদি চোখ কান খোলা রাখেন দেখবেন যে আপনিও কাজ করতে পারছেন। হ্যাঁ, আপনি কেউ কাজ করতে পারছেন। ওকে, আমরা একটু আর্কাইভে আসি, আবার একটু ইয়েতে চলে আসি। তো আসেন, এখানে ছিল আমাদের জেনারেল সেটিংস, হেডার সেটিংস এবং আর্কাইভ সেটিং। আর্কাইভ সেটিংস মানে হচ্ছে যে আপনি পুরাতন পোস্ট যেগুলো থাকবে সেই পুরাতন পোস্টগুলো কই যাবে, কিভাবে যাবে, কি করবে না করবে, এই যে অপশনগুলো, সেই অপশনগুলো আপনি এখানে দেখতে পারেন যে আর্কাইভে আপনি কতগুলো এটা দেখাবেন কি দেখাবেন না, পুরাতন গুলোর কোনো রিভিউ স্কোর দেখাবেন কিনা, অথার মেটা, সোশ্যাল মিডিয়া দেখাবেন কিনা সেটা যদি দেখাতে ভালো, তার কত দূর পর্যন্ত আপনি পোস্ট দেখাবেন, 50 লেন্থ মানে 50 ক্যারেক্টার এখানে দেখানো যাবে। তারপর রিভিউ স্কোর বলতে এখানে ওই পোস্টের রিভিউ করা হয়। অথার মেটা হচ্ছে যে আপনি পোস্ট যিনি কে করেছেন তার নাম। ডেট মেটা মানে তার নাম, মানে কত তারিখে এটা পোস্ট হয়েছে। ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে হচ্ছে। কমেন্ট মেটা মানে হচ্ছে যে ওই পোস্টের নিচে কতজন কমেন্ট করেছেন। ভিউ মেটা মানে কতজন এখানে ভিউ করেছেন, এটা হচ্ছে আপনার ভিউ মেটা। এই লেআউটটা কিরকম হবে, আর্কাইভের এই লেআউটটা দেখতে কিরকম হয়, যেমন দেখা যাচ্ছে এখানে দুইটা ছবি দেখা আছে, আমরা যদি ভালো করে দেখি। তারপর একটা ডট 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 হোয়াইট যেটা কথা আছে, এইটা হচ্ছে আপনার, এর দ্বারা বোঝা যাচ্ছে যে লেখা হবে, দুটো ছবি হবে, এটা থাম্বনেইল হবে আর ছবি হবে, এটা হবে আর্কাইভের সেটিংস। অথবা এরকম বড় একটা ছবি হবে, তারপরে হচ্ছে যে লেখা হবে। আবার এখানে কোনো ছবি হবে না, শুধু লেখা হবে। এখানে আবার চারটা হবে ছবি এবং বক্সের মতো, চারটার সাথে লেখা ছোট ছোট। আর এটা আবার টাইম লাইনের মতো হবে, স্ক্রল করে হবে। এই যে লেআউটের স্টাইল, এটা ইমেজের মাধ্যমে গ্রাফিক্যালি আপনাকে দেখাই দিচ্ছে কিরকম হবে, সেটা আর্কাইভ পুরাতন পোস্টগুলোর ক্ষেত্রে কি হবে সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি পোস্ট সেটিং, এটা আপনি পোস্ট যখন দেখাবে সেটা ক্যাটাগরি ওয়াইজ দেখাবে কিনা, সেটা ক্যাটাগরি পোস্ট সেটিং। আরএসএস আইকনটা, এইটা আমাদের আরএসএস এর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আরএসএস এটা আমাদের গুগলের একটা অংশ, যে আমরা যে কাজ করি এই আরএসএস যেটার মাধ্যমে আমরা হচ্ছে যে ফিড বার্নার আরএসএস, এই যে ফিড বার্নার আরএসএস গুগল ফিড বার্নার, এর মাধ্যমে আপনি সারাদিনে আপনার ওয়েবসাইটে এটা যদি এনাবল করা থাকে, আপনি সারাদিনে কতগুলো হচ্ছে যে পোস্ট করেছেন সেই পোস্টটা আপনার ক্লায়েন্টকে আপনার হচ্ছে যে একটা মেইলের মাধ্যমে পাঠিয়ে দিবে, একটা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে সারাদিনে। এখন সেটা হতে পারে ইউজার যদি বলে যে না আমাকে একটা ইমেল না, যখনই পোস্ট তখনই আমার কাছে আসবে, সাবস্ক্রাইবার রিলেটেড টাইপের এই অপশনটা ফিড বার্নার, যেটা গুগলের ফিড বার্নার, এটা এটা অনেক সময় অনেকে সাইডে লাগিয়ে রাখেন, অনেকে রাখেন, এটা ওল্ড একটা মেথড যার মাধ্যমে ফ্রি অনেক কিছু পাঠানো যেত। বাট সেই জায়গাটা এখন মেইল চ্যাম্প অথবা অন্যান্য যে ইমেল মার্কেটিং এর যে অপশন আছে, সেই অপশনগুলো এখানে ব্যবহার করা হয়। কারণ এখন অনেক লার্জ নাম্বার এবং কাস্টমাইজ ক্যাম্পেইন করা যায়, মেইল চ্যাম্পের মাধ্যমে ক্যাম্পেইন করা যায়, অটোমেশন করা যায়, যার মাধ্যমে অটোমেটিকলি মেইল করা যায়। এই জিনিসগুলো বেশি ব্যবহার করা হয় এখন এই আরএসএস এর এই অংশটা বেশি। তো আপনি এটা রাখবেন কি রাখবেন না সেটা আপনি নির্ভর, বলার জন্য আমি এটা বললাম। এই ট্যাগ ডিসক্রিপশন, ট্যাগের আবার যে ডিসক্রিপশন থাকবে কিনা সেই অংশটা এখানে দেখানো হয়। অথার পেজ সেটিংস, যে পেজটার মাধ্যমে মানুষ পোস্ট দিবে, যে অথার যিনি পোস্ট দিবেন তার কি অবস্থা, তার বায়োডাটা থাকবে কিনা, সেই বায়োডাটা গুলো কি করে তার লেআউট দেখাবে, তারপর তার আইকন থাকবে না, মানে ওই লেখকের কোনো পোস্ট আসলে, ওই লেখকের পোস্ট আসলে শুধু সেই লেখককেই হচ্ছে যে তার পোস্টগুলো আমরা আসলে দেখতে পারবো। এই অপশনগুলোর মাধ্যমে আমরা এই জিনিসগুলো পেয়ে থাকতে পারি। তারপর তার নিচে সার্চ পেজ সেটিং, যেমন সার্চ করা হবে সেই সার্চ পেজ সেটিং এর কি কি থাকবে না থাকবে, সেই ক্যাটাগরির ডিজাইন কিরকম থাকবে, এটা আস্তে আস্তে ছোট ছোট পয়েন্ট। এটা তখনই আপনি ভালো মতো এক্সিকিউশন করতে পারবেন যে সময় আপনার পোস্ট থাকবে। যদি পোস্ট না থাকে আপনি আসলে এটাতে কোনো মজা পাবেন না, এই জিনিসগুলো কোনো এই জন্য পোস্ট রেডি থাকতে হয়। ধরেন যে 10টা পোস্ট করা থাকলো, 5টা ক্যাটাগরি করা থাকলো, 10টা পোস্টের প্রতি ক্যাটাগরিতে 3টা করে পোস্ট থাকলো, তাহলে আপনি এটা ডেমো সাইটটা করতে অনেক মজা পাবেন। তাছাড়া কিন্তু কোনো মজাই পাবেন না এখানে। আচ্ছা, ওকে, নেক্সট পয়েন্ট আসেন, পোস্ট সেটিংস।
আমি একটু কথা বলি, তারপর আপনাদের কাছ থেকে নেওয়া যাবে, প্রশ্নের উত্তর নেওয়া যাবে। যেমন এটা কি, যে শো ফিচার্স ইমেজ বাই ডিফল্ট। শো ফিচার ইমেজ বাই ডিফল্ট, যেমন আমরা প্রথম যে ফ্রি থিম গুলো নিয়ে কাজ করছিলাম 2010 অথবা আস্তে আস্তে আমরা দেখেছিলাম যে কোনো একটা পোস্ট গুলো 2টা করে ছবি আসতো। ভিডিওগুলো দেখবেন, পুরাতন ভিডিওতে ওটা আছে যে একই ছবি পোস্টের 2টা করে ছবি। তো এটা যে ফিচার ইমেজ, যেটা সেই ফিচার ইমেজটাও দেখাবে। ফিচার ইমেজটা কোথায় থাকে, ফাইল থেকে যে পোস্ট আছে সেই পোস্টে অ্যাড মিডিয়াতে যখন আমরা দিই তখন ওটা মিডিয়া হিসেবে যুক্ত হয়, এবং ডান সাইডের নিচে যে ফিচার ইমেজটা থাকে ওটাতে ক্লিক করলে ওই পোস্টের ইমেজটা, যেটা থাম্বনেল হিসেবে পরবর্তীতে ব্যবহৃত হয়, তো সেটাও আপনাকে যদি দেখাবেন কিনা বাই ডিফল্ট। একটা পোস্টে 2টা যদি কোনো ইয়ে থাকে, যেমন এইটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এখানে 2টা যদি ইমেজ থাকে তাহলে আপনি তো একটা বিব্রতকর অবস্থা, একই পোস্ট দুইবার, একই ইমেজ দুইবার ব্যবহার করছেন। এই অপশনটা এখানে অফ করে দেওয়া আছে। পোস্ট অথর বক্স, আপনি যখন একটা পোস্ট করছেন, পোস্ট করার পর কি এটা পোস্ট করলো এটা আপনি দেখাতে চাচ্ছেন কি চাচ্ছেন না, পোস্ট অথর বক্স এখানে এসে দেখালো যে এখানে এই জায়গাটায় কে পোস্ট করছে, এখানে দেখানোর জায়গাটা অফ করা আছে, বন্ধ করা আছে, কে পোস্ট করছে এটা দেখানোর দরকার নেই, সেই জিনিসটা অপশন আপনি এনাবল দেখাতেও পারেন আবার নাও পারেন। নেক্সট অর প্রিভিয়াস আর্টিকেল, নেক্সট এবং প্রিভিয়াস আর্টিকেল কোনটা, এই যে নিচে পূর্ববর্তী এবং পরবর্তী, এবং মনে এখানে বাংলা লেখা আছে ওখানে ইংরেজি লেখা আছে, এটাও চেঞ্জ করা যায়, সেটা আমরা এই ট্রান্সলেশন সেকশনে আমরা দেখতে পাবো যেটা চেঞ্জ করা যায়। ওকে, নেক্সট হচ্ছে যে ওজি মেটা, মানে কতক্ষণ এটা আপনার হচ্ছে যে আম, যে অপশনটা, যে ওজি মেটাটা ভুলে গেলাম, দাঁড়ান, ভুলে গেছি ওজি মেটাটা, ওপেন গ্রাফ প্রোটোকল, যেটা ওজি মেটা। ওজি মেটাটা হচ্ছে যে আপনি আহ, যদি যদি যে ছবিটা এই নিউজে থাকা উচিত সেই ছবিটা যদি এখানে না থাকে তাহলে বাই ডিফল্ট কোন ছবিটা আসবে আপনি বোঝেন। একটা পোস্ট শেয়ার করলেন, অনেক সময় দেখা যায় না মিসম্যাচ পোস্ট হয়, ইমেজ আসে যে যে ছবিটা থাকার কথা সেই ছবিটা না আসে, অন্য একটা ছবি আসতেছে। তো এইটার জন্য বাই ডিফল্ট আরেকটা হচ্ছে যে প্লাগইনস আছে, সেটা ব্যবহার করা হয় ওপেন গ্রাফ। এই যে ওপেন গ্রাফিক এটা প্লাগইন, এই প্লাগইনের মাধ্যমে যে একটা ডিফল্ট ছবি দিয়ে দেওয়া হয় ওপেন গ্রাফ, আমরা যদি ক্লিক করি এখানে একটা ডিফল্ট ছবি দিয়ে দেওয়া হয়, এই যে এখানে ডিফল্ট এখানে একটা ছবি দিয়ে দেওয়া আছে, এই ছবি। যদি কখনো কোনো পোস্টে যদি ইমেজ না ধরতে পারে তাহলে এই ইমেজটা ধরবে, এটা বলে দেওয়া আছে। এটা ওই সেই ওজি মেটাটা দেখাবে কিনা যে যেটা দেওয়ার কথা সেটা দেখতে পাচ্ছে না, সেটা অন্য একটা ধরেছে, সেই জিনিসটা ওখানে আপনি দেখাবে সেই ওজি মেটা। রিডিং পজিশন ইন্ডিকেটর, মানে আপনি যেটা পড়তে কতক্ষণ সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম এস্টিমেট করে এটা। উম, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সবসময় যে অতক্ষণ আস্তে করে যদি পড়েন অতক্ষণ সময় লাগতেছে, তার চেয়ে বেশি সময় লাগতেছে, তাড়াতাড়ি পড়তেছেন তার চেয়ে কম সময় লাগতেছে, এটা আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা একটা চিন্তা ভাবনা করে রিডিং পজিশন ইন্ডিকেটর, যে যেখানে পড়তেছেন সেটা কোথায় আছে। পোস্ট মেটা যেটা আছে যে আপনি যে পোস্টিং করবেন সেটা পোস্টের কত তারিখ করলেন, অথার মেটা করলেন সেটা বলেছি, ডেট তারিখ দেখাচ্ছে, ক্যাটাগরি দেখাচ্ছে, কমেন্ট দেখাচ্ছে, ট্যাগ কোন ট্যাগ যদি দিয়ে থাকেন সেটা দেখাবে, ভিউ মেটা কতজন ভিউ করেছে সেটা দেখাবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে মতামতটা দেখাচ্ছে ভিউ 8 ভিউ, 8জন ভিউ করেছে সেটা দেখাচ্ছে এখানে। এই অপশনটা আপনি এখানে দেখতে পারেন। তারপরে অপশন আছে, মানে পোস্টের উপরে বেশি জোর দেওয়া হয়েছে যে একটা পোস্ট করার পর তো মানুষ আসে কাস্টমাইজ যেভাবে করবে, যে শেয়ার পোস্ট সেটিং, শেয়ার পোস্ট সেটিং এটা এটা কোথায় পোস্ট শেয়ারটা কোথায় হবে, একটা পোস্টের যে সেটিং এটা কি উপরে শেয়ার হবে না নিচে শেয়ার হবে। মানুষ একটা খবর মানে যে কোনো পোস্ট পেয়েই প্রথমে শেয়ার করে না, শেয়ারটা করে নিচে, মানে বটমে, তো সেই জন্য এখানে বটম দেওয়া হয়েছে। অনেক সময় টপেরও থাকতে পারে, অনেকে বলতে পারেন যে আমরা টপেও শেয়ার রেখেছি, এটা যার যার মানে কনসেপশন এটা করতে পারেন। তারপর শেয়ারটাকে শুধু পোস্টের ক্ষেত্রে হবে না, পেজের ক্ষেত্রে হবে, পেজের ক্ষেত্রেও শেয়ার হবে। শেয়ারটা যে করবে সেটা বাটন ফর কাউন্টার থাকবে না কি ফ্ল্যাট বাটন থাকবে, এখানে ফ্ল্যাট বাটন এখানে দেওয়া আছে, যে এখানে সিম্পল ফ্ল্যাট বাটন, এখানে কাউন্টার সহ দেওয়া হয়নি, ফ্ল্যাট বাটন। তারপর ইউজ দ্য পোস্টের শর্ট লিঙ্ক, এটা কি শর্ট লিঙ্ক হিসেবে করা হবে, হ্যাঁ শর্ট লিঙ্ক হিসেবে দেওয়া হবে। টুইটার বাটন থাকবে কিনা, থাকবে, টুইটার বাটন থাকবে। টুইটারে কি ইউজার নেম থাকবে কিনা এটা দেওয়া যেতে পারে, টুইটারে ইউজার নেম থাকলে তাহলে খুব ইজিতে অনেক কিছু ভালোভাবে পোস্ট টুইটার শেয়ারের জন্য সুবিধা হয়। ফেসবুক লাইক বাটন থাকবে নাকি, থাকবে। গুগল প্লাস, এটা এখন গুগল প্লাস নেই, গুগল প্লাস বন্ধ হয়ে গেছে, লিঙ্ক ইন থাকবে কিনা, স্ট্যাম্পল থাকবে কিনা, প্রিন্টারেস্ট থাকবে কিনা, এই ধরনের অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো সেগুলো থাকবে কিনা, এটা নির্ভর করবে আপনার ক্লায়েন্ট এবং আপনার চিন্তা ভাবনার উপর, আপনারা
কি রাখতে চাচ্ছেন সেটার উপর। ওকে। নিচে রিলেটেড পোস্ট সেটিং, এই যে এইখানে যে আপনি একটু আগে পোস্ট দিলেন, এখানে পোস্টের মাধ্যমে টাইটেল আসলো, ডেট টাইম দিলেন, ক্যাটাগরি দিলেন, মতামত কি অবস্থা, ভিউ কি সেটাও দেখালেন, তারপর তার নিচে এসে আপনি শেয়ার অপশন দিলেন, অনেক কিছু করলেন, তারপর নেক্সট এবং প্রিভিয়াস পূর্ববর্তী পরবর্তী জিনিস থাকবে কিনা সেটাও বললেন। এখন আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে কি রিলেটেড পোস্ট সেটিং। এর নিচে আরো রিলেটেড ক্যাটাগরির আপনি পোস্ট আসতে পারে। এই রিলেটেড এখানে যে তাহলে সেটা কোন ক্যাটাগরির হবে, সেটা রিলেটেড আসবে এই ইন দ্য পোস্ট কন্টেন্ট এরিয়া। এটা রিলেটেড পোস্টটা কোথায় থাকবে? রিলেটেড পোস্টটা একজন বলছে যে এই ভিতরেই থাকবে নাকি রিলেটেড পোস্ট, আবার বলছে নিচে থাকবে কিনা। তো এই ভিতরে একটা পোস্টের মধ্যে আরেকটা পোস্টের রিলেটেড কন্টেন্ট যদি থাকে তাহলে হিজিবিজি লাগে, নিজেরা টেস্ট করে দেখতে হবে এখানে। তার বদলে যদি বলা হয় বিলো দ্য পোস্ট এরিয়া, মানে এই পোস্টের নিচে যদি থাকে তাহলে অনেকখানি এটা দেখতে ভালো লাগে যে নিচে এটা দেখা যাচ্ছে। তাহলে ঠিক আছে, আমরা সিদ্ধান্ত আসলাম যে রিলেটেড পোস্ট থাকবে এবং সেটা পোস্ট কন্টেন্ট এরিয়ার মধ্যে থাকবে না, পোস্টের মধ্যে থাকবে না, এটা নিচে থাকবে বিলো দা পোস্ট এরিয়া, পোস্টের এরিয়ার নিচে এটা থাকবে। ওকে ফাইন। এখন সিদ্ধান্তে আসেন নাম্বার অফ পোস্ট কয়টা শো করবে, 3টা শো, কারণ বাই ডিফল্ট 3টা থাকে। হ্যাঁ, যে 3টা একটু স্ট্যান্ডার্ড আছে, কারণ 3টা হলে এই এই এরিয়াটা মিলে যায়, এই এরিয়াটা সুন্দর করে মিলে যায়। আবার নাম্বার অফ পোস্ট শো ফুল হোয়াইট দি পেজ, যদি এটা ফুল হোয়াইট থাকতো, সিঙ্গেল সাইড বার না থাকতো, সাইড রাইট সাইড বার না থাকতো, আমি এটা ক্লোজ করে দিই, রাইট সাইড বার যদি না থাকতো তাহলে এখানে কি হতো, তাহলে এটা 4টা দেখাবে, 3টার জায়গায় 4টা দেখাবে। এখন আসেন কি দেখাবে, পোস্ট ইন দ্য সেম ক্যাটাগরি, ওই ক্যাটাগরি পোস্ট দেখাবে। একটা জিনিস চিন্তা করেন বাবা, রিমোট রাখো, একটা জিনিস আপনি চিন্তা করেন যে এই যে এতক্ষণ বললেন যে পোস্ট থাকবে, ভালো কথা, সেটা ক্যাটাগরি থাকবে, 3টা পোস্ট থাকবে, ফুল হোয়াইট হলে 4টা পোস্ট থাকবে, সেটা বুঝলাম। আচ্ছা, এখন থাকবে সেইটা হচ্ছে কথা। এখন এইটা আপনি কোন 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 একটু সময় দেন, বাবুকে একটু ধমক দিয়েছে, একটু আমি আসতেছি, 2 মিনিট প্লিজ। আচ্ছা, আমরা যেটা ছিলাম যে ক্যাটাগরি, এখন এটা কি আসবে, সে সেম ক্যাটাগরি আসবে। তাহলে এখানে আমরা সেম ক্যাটাগরি নিলাম, আবার ট্যাগ হিসেবে নিতে পারি, অথবা সেম অথারের, ওই অথারের এই পোস্টগুলো আমরা এখানে নিতে পারি। তো আসলে এই জিনিসগুলো চিন্তা করলে যদি আপনি বলেন যে 3টা পোস্ট আসলে কি ধরনের পোস্ট রিলেটেড পোস্টে থাকবে, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম ওই ক্যাটাগরির হতে পারে, ওখানে ট্যাগ সেম যে ট্যাগ গুলো ব্যবহার করে সেই ট্যাগের যদি অন্য কোনো পোস্টে রিলেট ইউজ করা হয় সেটাও আমরা পেতে পারি। আর হচ্ছে সেম অথার, ওই অথারের মাধ্যমে ওই অথারের যে লেখাগুলো আছে সেগুলো আমরা এখানে পেতে পারি। সেই অপশনগুলোর মাধ্যমে এই ছোট্ট একটা রিলেটেড পোস্ট সেটিং এ এইটুকুর মধ্যে অনেক কিছু মজা আছে। এটা যেখানে কাজ করবেন, কাজ না করলে কিন্তু এটার মজাটা আপনি বুঝতে পারবেন না। ওকে, নেক্সট পয়েন্ট আসেন, ফ্লাই চেক অলসো বক্স। ফ্লাই চেক অলসো বক্স যেটা হচ্ছে যে আমাদের একটু আগে আমরা একটু রিলোড করে নিই, আমাদের এখানে ডান সাইডে একটা অপশন আসতেছিল, সেই অপশনটার মাধ্যমে যে ফ্লাই চেক করবে, মানে ওই একটা চেক বক্স চলে আসবে। এই যে আসলো চেক অলসো, একটা ফ্লাই চেক আসলো, এটা কোথা থেকে আসবে, এখানে বলা আছে অল চেক বক্স পজিশন রাইট সাইড থেকে আসবে না লেফট সাইড থেকে আসবে। আমরা এখানে এইখানে বলা আছে রাইট সাইড, মানে রাইট সাইড থেকে আসবে। তারপর বলা আছে যে এটা কয়টা দেখাবে, একটা দেখাবে। কোয়ারি টাইপটা কি থাকবে, সেম ক্যাটাগরি, এই ক্যাটাগরি এইখানে যে পোস্ট আছে সেই পোস্টের এই ক্যাটাগরি অনুযায়ী আমাদের এখানে চলে আসবে, একই ক্যাটাগরিতে আমার এই পোস্টটা দেখাবে। এখন এখানে অথবা একই অবস্থা ট্যাগ হিসেবে আসবে নাকি অথার হিসেবে আসবে এবং কয়টা আসবে সবকিছু আপনারা এখানে মানে সিএস কমন সেন্সের মাধ্যমে আপনারা এটাকে ঠিকঠাক করবেন। ওকে, লাস্ট হচ্ছে যে কোয়ারি কমেন্ট সেটিংস, এই কমেন্ট অ্যাডিং কমেন্ট ভ্যালিডেশন। আপনি যে কমেন্টটা করবেন সেই কমেন্টের আগে এখানে ভ্যালিডেশন, ওখানে বলতে যে কোয়ারি, যে কোয়ারি ভ্যালিডেশন সেটা হচ্ছে যে ওখানে যে কেউ একজন যেন কমেন্ট করার আগে ফট করে কমেন্ট করে ফেললো তা না, তাকে যেন একটা অপশন দেখানো হয়, তাকে যেন যোগ বিয়োগ এরকম কিছু দেওয়া হয়, তাহলে আমাদের জন্য সুবিধা। যে কেউ যেন ইচ্ছা করলে কমেন্ট করতে না পারে, মানে রোবট যারা তারা যেন, বট তারা যেন কমেন্ট করতে না পারে। ওকে, দেন চলে আসেন সাইড বার। সাইড বার জিনিসটাকে ডিফল্ট সাইড বার পজিশন, এখানে দেখা যাচ্ছে রাইট সাইড বার, সাইড বারটা রাইটে থাকছে, যেমন হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা ক্লোজ করে দিই, সাইড বারটা রাইট সাইডে আছে। অনেকে এটাকে লেফট সাইডে, যারা লেফটি আছে তারা সাধারণত এটাকে, যে কান্ট্রি গুলোতে লেফটি বেশি ব্যবহার হয় কিংবা ক্লায়েন্ট যেটা করছে যে তার লেফট অংশটা হবে, তো দেখার খাতিরে সে এটাকে সাইড বার রাইটেও রাখতে পারে, আবার সাইড বার লেফটেও রাখতে পারে।
হ্যাঁ, সেটা এখন আপনি কিভাবে রাখবেন সেই অপশনটা এখানে আছে। সাইড বারটা কি হবে? স্টিকি সাইড বার, মানে আপনি যখনই যেখানে জানেন সবসময় এটা থাকছে। স্টিকি সাইড বার, নড়াচড়া করবে না, যেখানে যাচ্ছেন আপনার সাইড বার আপনার সাথে আছে, অসুবিধা নেই। ডিসেবল দ্য হোম পেজ, এই সাইড বারটা হোম পেজে আপনি ডিসেবল করে দেন, মানে সাইড বারটা হোম পেজে যখন কোনো পোস্টে যাবেন, হোম পেজের কোনো পোস্টে যাবেন তখন আপনাকে কোনো সাইড বার দেখাবে না, সেটা ডিসেবল করা যায়। ডিসেবল দ্য ক্যাটাগরি পেজ, যখন ক্যাটাগরি পেজগুলোতে যাবেন অথবা ট্যাগ পেজে যাবেন অথবা ডিসেবল অন পেজেস, পেজ যখন ওপেন করবেন তখন এটা ডিসেবল অন পোস্ট, পোস্টে এটা মনে করেন যে আপনি ডিসেবল স্টিকি সাইড বারটা আপনার হচ্ছে যে ডিসেবল হয়ে থাকে। অ্যাড সাইড বার, কোনো সাইড বার যদি অ্যাড করতে চান সেটা করতে পারেন। কাস্টম সাইড বার, এটা হচ্ছে যে বিভিন্ন হোম সাইড বারে কি অ্যাড করতে চান না করতে চান সেটা, এটা আমাদের আসলে তেমন দরকার নেই। মজার ব্যাপারটা চলে আসেন, এবার চলে আসি ফুটার সেটিংসে। ফুটার অপশন, ফুটার অপশনটা কোথায়? ফুটারের প্রথম অংশ আছে হচ্ছে যে মানুষ যখন ফুটারে চলে যায়, আমরা হোম পেজে আছি এখন, হোম পেজ থেকে ধরেন আমরা ফুটারে চলে গেছি, এখন উপরে আসতে হবে, টপে আসতে হবে, তাহলে কোথা থেকে? এই যে স্ক্রল টু টপ, ডান সাইডে দেখা যাচ্ছে, ক্লিক করার সাথে সাথে উপরে চলে আসবে। এই অপশনটা থাকবে কিনা, গো টু টপ বাটন, এই অপশনটা এনাবল করা থাকবে কিনা? ফুটারে সোশ্যাল আইকন থাকবে কিনা? হ্যাঁ, সোশ্যাল আইকন থাকবে, উপরে থেকে আছে, নিচে যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে হবে, যেমন এখানে সোশ্যাল আইকনটা আছে আমরা দেখছি, কারণ হচ্ছে যে আমাদের দরকার, সোশ্যাল আইকনটা আছে, আমাদের এটা দরকার, আমরা এই অপশনগুলো আমাদের দরকার আছে। ওকে, নেক্সট পয়েন্ট আছে যে ফুটার উইডগেট। ফুটারের উইডগেটটা কি হবে? সিম্পল একটা হোয়াইট সিঙ্গেল হবে না দুইটা হবে না, লেফট সাইডে বেশি অংশ হবে 25%, এটা 75%, এইদিকে প্রথমটা 75%, দেন 25%, অথবা 33% করে তিনটা আছে, অথবা 50% একটা, দেন 25-25, অথবা 25-25-50, অথবা 25-25 করে দিল, চারটা ভাগ করা আছে, তো এখানে তিনটা ভাগ করা আছে। তো ফুটারের ওয়েট গেটটা তিনটা পার্ট হবে, যেমন এখানে বলা আছে ফুটারের তিনটা পার্ট, যেমন 1, 2 and 3, এই তিনটা পার্ট এখানে হবে। হুম, সেই জিনিসটা ফুটারে আছে। দেন প্রথম পার্ট চলে আসেন যে ফুটারের ফার্স্ট টেক্সট, যেখানে এখানে ইউআরএল দেওয়া আছে, কপিরাইট ইয়ারটা বলা আছে, ইয়ার দিলে এই অপশন দিলে যে ইয়ারটা হবে কারেন্ট ইয়ারটাই সবসময় চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ফুটার ওয়ান, ফুটার টেক্সট ওয়ান। ফুটার টেক্সট ওয়ান কোনটা? এই যে বাঁ সাইড, এটা হচ্ছে ফুটার টেক্সট ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সিলেকশন যেটা দেখছেন, এটা হচ্ছে বাঁ সাইড, এটা ফুটার ওয়ান। আর নেক্সট পার্টটা কি? ফুটার টু। ফুটার টুটা হচ্ছে মজার জিনিস, ডানে বামে যেটাই হোক, আপনি এই জায়গাটা মজা, এখানে আছে আপনার মার্কেটিং, এখানে হোস্টিং ইয়ে কোডিং দেওয়া আছে, এইচটিএমএল এর কোডিং দেওয়া আছে দেখেন, তো যার মাধ্যমে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হোস্টেড বাই কোডিং এর মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে টার্গেট ব্ল্যাঙ্কে যে অল বাংলা হোস্টে দেওয়া আছে, এবং ডিজাইন বাই শামসুজ্জোহর কবিরের, যেটা কবিরের, কবির দেখাবে, ডিজাইন বাই কবির, মানে দেখাবে এই পার্টটা হোস্টিং বাই অল বাংলা হোস্ট এইটুক, আর এন্ড ডিজাইন বাই এইটুক দেখাবে, এবং হাইপার লিঙ্ক করা থাকবে কবিরে। তো আমরা যদি যাই যে দেখি যে হ্যাঁ সেটা দেখা যাচ্ছে যে হোস্টেড বাই অল বাংলা হোস্টে ক্লিক করার সাথে সাথে সেখানে চলে যাবে, হাইপার লিঙ্ক করা আছে এবং কবিরের উপরে এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে যে আপনার মার্কেটিং, এই জায়গাটা হচ্ছে আপনার মার্কেটিং অপশন, কারণ আপনার দরকার আছে, আপনার মার্কেটিং দরকার আছে, আপনার হয়তো কাজ এই মুহূর্তে জানেন না, কেউ আপনার কাছে এই মুহূর্তে আপনার পোর্টফোলিও দেখতে চাচ্ছে, আপনি কারো একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছেন, তৈরি করে দিয়ে বললেন যে ঠিক আছে আমার আর অন্য কিছু লাগবে না, হয় আমার নিচের ফুটারে একটা অ্যাড দেওয়া থাকবে, ফুটারে একটা লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই যে এরকম ফুটারে অথবা সাইড উইড বারে, সাইড বারে আমার একটা ছোট একটা বিজ্ঞাপন থাকবে যে ওয়েবসাইট ডিজাইনের জন্য যোগাযোগ করুন, এরকম একটা কথা থাকবে। তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটে আমার কোনো, আপনার আমাকে ফি দিতে হবে না। এটা আপনার প্রথম একটা দুইটার জন্য দরকার আছে, অথবা ক্লায়েন্টকে বলেন যে আমাকে এটা জাস্ট সিম্পল টোকেন মানি দেন এবং একটা ফিডব্যাক দিবেন। আমার ফিডব্যাকটা এরকম হতে পারে, আপনি আপনি হয়তো একটা ভিডিও করছেন আমার জন্য, 1 মিনিটে বললেন যে আপনার সাথে আপনার কাজটা দেখে আমার খুব ভালো লেগেছে, এনার সাথে আরো চাই যে ভবিষ্যতে, এটা অথবা টেক্সট হতে পারে, উনি ওনার আপনার ফেসবুক পেজে আপনার যে প্রতিষ্ঠানের জন্য যেটা করতে যাচ্ছেন সেটা, সেই প্রতিষ্ঠানে একটা ফেসবুক পেজ করলেন সার্ভিসের জন্য, যে এখানে একটা কমেন্ট করলো, রিভিউ দিল, কোনো না কোনো ভাবে আপনাকে তার কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়ালে আপনার জন্য সুবিধা হবে। ফিডব্যাকটা তখনই নিতে পারবেন যখন আপনি অ্যাকশনে যাবেন। বিলিভ মি, মানে আমরা অ্যাকশনে যাই না, অ্যাকশন যদি যাই আমরা অনেক কিছু সামনে হবে, আমাদের ভয় লাগে যে কিভাবে কি করব না করব, কি চিন্তা হবে না হবে, এটা ভালো হবে কি হবে না, এইটা চিন্তার চেয়ে আপনি পরবর্তীতে আসেন অন্যরা কি বলবে, অন্যরা কে কি বললো সেটা কোনো কথা না। আপনি যদি সত্য থাকেন, আপনি যদি সিদ্ধান্ত থাকেন যে আমি এটা করব, হ্যাঁ, আমাদের এটা করতে হবে, আমাকে সামনে আগাতে হবে, আর জাস্ট যদি বলেন যে না আমি জাস্ট শুধু আসছিলাম দেখলাম চলে গেলাম, আমি এটা নিয়ে কোনো ইচ্ছা নেই, দুটা জিনিস, হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে
যে আমি এটা কাজ করব, আমাকে সামনে আগাতে যেতে হবে, আমি এখান থেকে আউটপুট নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাকে সময় দিতে হবে, এটা আমি বলছি। যেমন আমি যত সহজে বললাম যে এই থিমগুলো সেটিংস গুলো নিয়ে কথা বলছি, আমি সাদত স্যার অনিস স্যার যত সহজে আপনাকে বলবো তত সহজে আপনার কাছে প্রথমবার নাও মনে হতে পারে। আপনাকে রেগুলার এটার প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে? একটা সাবডোমেইন করেন, সাবডোমেইন করে আজকে বলেন যে আজকে আপনার নিউজ, যেমন একটু আগে যে আমরা যে ইয়ের কথা বলছিলাম যে ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা দেখছিলাম, সেইখানে যদি উনি যে সাবডোমেইন 25টা সাবডোমেইন পাবেন, আর উনি যদি 10 20 10 12 15 15টা সাবডোমেইনে উনি যদি 15টা সাবডোমেইনে যদি 15টা পোর্টফোলিওর মধ্যে 10টা পোর্টফোলিও রেডি করেন, 5টা নিজের জন্য নিজে টেস্ট করার জন্য আর 10টা হচ্ছে দেখানোর জন্য, বিলিভ মি আপনি চিন্তা করেন 10টা ওয়েবসাইট আপনি একটা দেখাচ্ছেন এবং মেইন যে হোম পেজ যেটা থাকবে সেই হোম পেজে কিছু থাকবে না, মেইন ওয়ার্ডপ্রেস কিছু থাকবে না, সাবডোমেইনে আমার জিনিসটা সিনারিওটা চিন্তা করেন, চোখ বন্ধ করে চিন্তা করেন যে মেইন যে হোম পেজ এখানে কিছু নাই, এই ওয়ার্ডপ্রেসে কিচ্ছু নাই হোম পেজে, ওখানে শুধুমাত্র লেখা আছে, কারণ আমাদের যে এই যে কোভিড-19 এইটাকে ধরে নিলাম আমাদের মেইন সাইট, এইখানে আমরা এলিমেন্টর যখন আপনারা শিখবেন তখন এলিমেন্টর দিয়ে সিঙ্গেল পেজ দিয়ে আমরা এখানে করে রাখবো। এখানে বলবো যে ডেমো 1 এ কি আছে? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট নিয়ে কেউ যদি দেখতে চান, প্রথমে আপনার সম্বন্ধে বলেন, আমি শামসুজ্জোহা জয় কবির আপনাদের সামনে এসেছি, এসে 10 লাইন একটা লিখলেন, লেখার পর আমার কিছু কাজের স্যাম্পল এখানে দেওয়া আছে, সিম্পল। আপনি এডুকেশনটা বললেন, বলার পর বললেন যে আমি এইবার বললেন আপনার কাজের ধরনটা কি নিয়ে কাজ করছেন, এবং সেখানে বললেন আমার কিছু কাজের স্যাম্পল দেখেন। রেস্টুরেন্টে ক্লিক দিলে আমরা রেস্টুরেন্টের সাবডোমেইনে চলে যাব। আমরা নিউজ সাইট নিয়ে কাজ করলে নিউজের একটা সাবডোমেইনে চলে যাব। আমি ওখানে যদি কোনো একটা বিজনেস মানে ওয়েবসাইট প্রতিষ্ঠানে করতে চাই, সেখানে যে পোর্টফোলিও সেটা চলে যাব। এই যে এবং এবং চিন্তা করেন এই সবকিছু আমি তো আমার সাইফা পর্যন্ত দেখা যাচ্ছি, অ্যাভাডা অথবা ডিভি অথবা এলিমেন্টর ওগুলো নিয়ে যাচ্ছি না, সিম্পলি সাইফা থিম দিয়ে এই 10টা পোর্টফোলিও ওয়েবসাইট করা যাবে, আপনার কাজের স্যাম্পল দেখাতে পারবেন। এই 10টা দেখানোর পর, হ্যাঁ এখন কথা হচ্ছে যে দিন দেখিয়া দান করো যেন মাস্টার, জায়গা বুঝেও আপনাকে ওয়াজ করতে হবে। যিনি মনে করেন যে ফেসবুকই বোঝে না কিংবা সিম্পল বোঝে না, তাকে যদি বলেন ওয়েবসাইট করতে হবে, এ হচ্ছে যে কোল্ড ক্লায়েন্ট, একে কোল্ড ক্লায়েন্টকে একটু ওয়ার্ম করতে হবে, মানে তাকে শিক্ষিত করতে হবে। শিক্ষিত করার পর তাকে মনে করেন যে হট করতে হবে, ক্লায়েন্টকে হট করতে হবে। শিক্ষিত করার পর তখন বুঝাতে হয় যে ওয়েবসাইট আসলে কার কার দরকার, এই দেখেন ওয়েবসাইট এই হয় এই হয় সেই হয়, হওয়ার পর তারপর সে বলবে আচ্ছা আমারও যদি এটা থাকতো, এই যে মাথার মধ্যে আসলো আমারও যদি থাকতো, এটা হচ্ছে মার্কেটিং। আপনাকে একদিনে হবে না। আপনার আপনার যদিও রেকর্ড হচ্ছে, রেকর্ডের টাইম আপনাদের একটু সময় যাচ্ছে, তারপর আমি বলি আপনি সেই গ্রুপে থাকেন যেই গ্রুপ থেকে বেনিফিট হয়। 20 জন শেয়ার করলে, ইনভাইট করলে মডারেটর পাবেন, সেলার কোড পাবেন, ওই গ্রুপ আপনার দরকার নেই। ওই গ্রুপের জন্য আরো উদ্যোক্তা যারা আছে, তারা যারা ফাইট করছেন তারা ঠিক আছে, বাট আপনি ডিজিটাল উদ্যোক্তা, ডিজিটাল এন্টারপ্রেনিয়র, আপনার জন্য কি দরকার? আপনি আজে বাজে আকাশ বাতাস, পৃথিবীর আলো অন্ধকার ভবিষ্যৎ যে টাইপের গ্রুপ আছে সেগুলো থেকে বের হয়ে আসেন, আনফলো করেন। যে টাইপের গুলো ওয়ার্কপ্লেস রিলেটেড যে সাইট গুলো আছে সেগুলো থেকে এন্টারটেইনমেন্ট থাকতে পারে, আপনার লাইফ এন্টারটেইনমেন্ট সাইট গুলো থাকতে পারে, বাট এগুলা থেকে ফোকাস আপনি অন্যদিকে চলে যাবে, আপনি মেইন ফোকাসে চলে আসেন। যেমন আমি যেমন একটু ক্লাস থেকে বের হয়ে যাবো, অন্যদিকে ফোকাসে চলে যাচ্ছি, আমাকে এখন রেল লাইনের মতো লাইনে আসতে হবে, তাছাড়া ক্লাস আবার অন্যদিক চলে যাবে। এই জিনিসটা আপনি যদি এখন থেকে ঠিক করেন, দেন আপনি আজকে আমাদের সাথে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর যে কয়দিন দেখতে দেখতে কিন্তু 24টা ক্লাস শেষ হয়ে যাবে, তারপর দেখেন টাইম শেষ, আরেকটা ব্যাচ আসবে, আরেকটা কিছু হবে, কিংবা আমরাও আমি সাধারণত রনি স্যার আমরা 9 তারিখ থেকে দোয়া করবেন আমাদের জন্য, আমরা কোভিড-19 এর এই সময় ফিজিক্যাল ট্রেনিং এর টিচাররা আসতেছেন, তো আমরা ওইদিকে একটু ব্যস্ত হয়ে যাব। আপনাদের আমরাও ইনশাল্লাহ তারপর আপনাদের আবার সময় দিব, আপনাদের ক্লাস টাইম টুল আমরা কি ইনশাল্লাহ সময় নেওয়ার চেষ্টা করবো। 5-7 মিনিট এদিক ওদিক হতে পারে, তার আমরা চেষ্টা করবো টাইম মতো যেন শুরু করতে পারি। এই জিনিসটা ফোকাস থাকতে হবে। আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন, তারপর কয়দিন পর আবার গ্রাফিক্স নিয়ে কাজ করবেন, তারপর ইয়ে নিয়ে কাজ করেন, সমস্যা নেই, বাট এর মধ্যে যদি ফট করে আবার বলেন আমি অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করবো, দুইটা কিন্তু দুই দিক চলে যায়। অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করেন আপনি, সমস্যা নেই, বাট একটু ফোকাসটা একটু আগে যেটা শিখলেন সেটা একটু স্টাডি করেন, সেটাকে সামনে নিয়ে যান। দেখেন এইটা নিয়ে আরো কোন কোন জায়গায় গ্রুপ আছে, ফ্রি ট্রেনিং হোক পেইড ট্রেনিং হোক, আপনি ওটার পিছিয়ে একটু ব্যয় করেন। ওকে, অনেক কথা হয়েছে, কিছু মনে করবেন না, কথা প্রসঙ্গে অনেক কথা বলেছি। ওকে, নেক্সট পয়েন্ট আসেন, অ্যাড সেটিংস।
ডিজাইন এবং হচ্ছে যে ডেভেলপমেন্ট, এই দুটো সব গুলোর সাথে মানে গ্রাফিক্স এবং হচ্ছে যে ওয়েব এইটা এবং মার্কেটিং, এই তিনটাই জড়িত। এই তিনটা জড়িত, তিনটা নিয়ে যদি ঠিকঠাক মতো কাজ করা যায়, ক্লায়েন্ট আপনাকে বুঝবে না এই লোকটা গ্রাফিক্সের কিছু অংশ পারে এবং ওয়ার্ডপ্রেস, আপনি বলবেন যে আমার এই পার্টটা হচ্ছে মেজর পার্ট, আমি লাইফে 70% ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, 20% গ্রাফিক্স নিয়ে কাজ করি, আপনি আমাকে দিলে আমি যদি নাও পারি আমি আরেকজনের কাছ থেকে আপনাকে আউটপুট এনে দিতে পারবো, সমস্যা নেই। এরকম জিনিসগুলো কনফিডেন্স দিয়ে কনফিডেন্স রাখতে হবে। ওকে, ব্যানার সেটিং, অ্যাড সেটিংস, এটা হচ্ছে যে আপনার যে যার মাধ্যমে আপনার বিজ্ঞাপন, একটা ওয়েবসাইটে বিজ্ঞাপন একটা ফ্যাক্টর, একটা ওয়েবসাইটে বিজ্ঞাপন একটা ফ্যাক্টর, যে কি ধরনের ইয়ে হবে না হবে, কোথায় বিজ্ঞাপন বসবে না বসবে। তো প্রথমে আসেন অ্যাড সেটিংস, এখানে এরা বলে দিয়েছে এনাবল ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড, মানে এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে আপনারা কদিন বলেছেন যে এটাতে ছবি দেওয়া যাবে না এর পিছনে, তো ওইখানেও যে ইমেজ, ব্যাকগ্রাউন্ডের ইমেজ দেওয়া যেতে পারে, সেটা ইমেজ অ্যাড লিঙ্কও দেওয়া যেতে পারে। টপ ব্যানার অ্যাড, মানে এই টপ ব্যানার বলতে বলছে যে এই উপরের পার্সনটা যে টপ ব্যানার, সেই টপ ব্যানারটা আপনি দিতে পারেন। সেটা কিভাবে দিতে পারেন? আচ্ছা, ওনার ইয়েতে কাজ না করে আমরা আমাদের এখানে কাজ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখনো কিন্তু থিমের অনেক অংশ একটু বাদ আছে, কারণ হোম পেজ সেটিংস না হলে এটা কোনো মজা পাবেন না। অ্যাড সেটিংস, অ্যাড সেটিংস আমাদের টপ ব্যানার অ্যাড, টপ ব্যানার অ্যাড এনাবল করলাম। এখন এনাবল করলাম, এনাবল করলে কি ইমেজ অ্যাড, একটা ইমেজ দিয়ে দিলাম, যদি একটা ইমেজ থাকে ইমেজ, আর যদি এখানে ইমেজের লিঙ্ক না থাকে, এখানে যদি হাইপার লিঙ্ক না থাকে, হাইপার লিঙ্ক থাকলে তো আমরা দিয়ে দিলাম ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, নো ফলো ডু ফলো, এটা অবশ্য ইয়ের মধ্যে চলে আসে, এসিও এর মধ্যে চলে আসে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফলো হবে কি ফলো হবে না। এইটা হচ্ছে মজার এই পার্টটা, এটা হচ্ছে অ্যাডসেন্স এর জন্য। কাস্টম কোড, অ্যাড কোড, যেটা কাস্টম এইচটিএমএল সিএসএস সহ যে কোডগুলো দেন, সেখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে অ্যাডসেন্স এর কোডটা এখানে কপি করে পেস্ট করে থাকি। যেমন আমরা যদি একটু দেখি, এখানে অ্যাডসেন্স করা আছে এই জায়গাতে, হ্যাঁ, বটম ব্যানার, বটম ব্যানারের কোডে এই যে এখানে অ্যাডসেন্স এর কোড দেওয়া আছে, এটা আমরা ভিজিবল না করি থাক, এই কোডটা এখানে দেওয়া আছে। হুম, এই কোড এরকম কপি করে এখানে কোড, এই অ্যাডসেন্স এর কোড এখানে দিয়ে দিয়ে হয়ে গেল, এটা বটম ব্যানার। তারপর আরো কি আছে, বটম ব্যানারের পর আছে যে বিলো হেডার ব্যানার, হেডারের নিচে ব্যানার দেওয়া আছে, অ্যাবভ আর্টিকেল, আর্টিকেলের উপরে ব্যানারটা কি হবে, বিলো আর্টিকেলের নিচের ব্যানারটা কি হবে, এবং শর্টকাট কোডও ইউজ করা যায় একটা একটা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায়। তাই বলে বিজ্ঞাপন দিয়ে আবার ছাড়ায় ছিটায় রেখেন না পুরাটা। যেমন হচ্ছে আমি এসেছি আপনার ওয়েবসাইটে রেস্টুরেন্টের ইয়ে দেখতে, রেস্টুরেন্টের ওয়েবসাইট দেখতে, এবং রেস্টুরেন্টের ওয়েবসাইটে যদি আবার অ্যাডসেন্স থাকে, এবং সেখানে যদি আর একদিকে কি বলেছিলাম যে এর আগের দিনে একটা বললাম যে ওই রিলেটেড অ্যাড গুলো চলে আসে, তো ওইখানে আমি আমার বিজ্ঞাপন দিতে অন্যের বিজ্ঞাপন যদি চলে যায় অন্য ইয়েতে ক্লিক করে, তাহলে তো মুসিবত আমার এখানে। আপনারা কখনো দেখেছেন যে ফুড পান্ডার ওখানে আর একজন ইয়ার অ্যাড পাওয়া যাচ্ছে অন্য কোম্পানির রিলেটেড ইয়ে পোস্ট তারা দিতে চায় না, যে না আমরা এখানে আমাদের ইয়েতে আমাদের কম্পিটিটর যারা আছে তাদের পোস্ট আমরা এখানে দিব না, অ্যাডগুলো আমরা এখানে শো করাবো না, আমরা অন্য অ্যাড নিয়ে কাজ করবো। তো এটা ছিল আপনার স্ট্যাটিক এই জিনিসটা। আর কোডের মাধ্যমে হচ্ছে ডাইনামিক যে কোডগুলোর মাধ্যমে আমরা অ্যাড করতে পারি সেই অংশটা এখানে দাঁড়ায়। নেক্সট পয়েন্ট আসেন স্টাইলিং। আপনার কি বোরিং হয়ে গেছে নাকি? পুরোপুরি আবহাওয়া দেখি ঠান্ডা হয়ে গেছে, কোনো কথা নাই? না স্যার, ঠিক আছে স্যার। রেকর্ড স্টার্ট। আচ্ছা, এবার আসেন স্টাইলিং। স্টাইলিং জিনিসটা কি, আপনাকে দেখতে হবে যে আপনার ইয়ে দরকার আছে, মানে কালার কম্বিনেশন, যে জিনিসটা আপনার ওয়েবসাইটে কালার করতে হবে। ইয়ে বলছে কি ডিজাইন করলেন, আমাকে আর একটু ডিজাইন করে দেন, কি করা যায় না করা যায়। এই যে থিমের কালার, এখন লাল কালার হবে না কি কালার হবে, সব কালার আপনি, অথবা কাস্টম কালার, এখানে আপনি কালার বলে দিচ্ছেন যেখানে অন্য এই টাইপের কাটানো অন্য কালার হবে, সেই অপশনগুলো। আবার ডার্ক স্কিন হবে নাকি, যে ধরেন যেখানে ডার্ক করে দিলেন, ডার্ক করে দিয়ে আমি হয়তো সেভ দিলাম, সেভ দিয়ে আমি এখানে ভিউ একদম ডার্ক, ডার্ক যেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে আমরা ফেসবুক ব্যবহার করছি যেটা ডার্ক, অনেকে ডার্ক মোডে ইউজ করেন। তো এই জিনিসটা মোবাইলে বেশি অনেক সময় ডার্ক মোডটা বেশি ব্যবহার করেন অনেকে, ওখানে আছে। তারপর মডার্ন কালার স্কলবার, কালারটা স্কল হবে, কিন্তু এখানে কথা আছে ফর ক্রোম এন্ড সাফারি, সাফারি এবং ক্রোম এই দুটাতে আপনি কালার স্কলবার হবে। তাছাড়া ফায়ারফক্স, অপেরা, এক্স ওয়াই জেড আরো যা যা আছে এটাতে হবে না।
অ্যাপ্লাই ক্যাটাগরি কালার অন দ্য নিউজ ব্লক, ক্যাটাগরি কালারটাও অ্যাড হবে। এইটা খুব মজার, লোড লেজি লোড ফর ইমেজ, এইটা আমাদের দরকার আছে। লেজি লোড ফর ইমেজ মানে হচ্ছে যে একটা ওয়েবসাইটে যাচ্ছেন, আপনি হোম পেজে আছেন, হোমের টপে আছেন, আর থাকতে নিচে থাকতে না থাকতে সেখানে করে আপনি ইমেজগুলো তাড়াতাড়ি চালু হয়ে গেল, তাহলে তো মুসিবত। ক্লায়েন্টের ব্যান্ডউইথ বেশি যাবে, আপনারও ব্যান্ডউইথ যাবে। তাহলে কি হবে, যখনই এটা যাবেন আস্তে আস্তে, এটা তো অনেকক্ষণ ধরে চালু আছে, তো রিলোড দিবে। আপনি যত স্ক্রল করবেন আস্তে আস্তে ইমেজগুলো তখন লোড হবে। এই যে প্রথমে একটু দেখাবে, তারপর একটু কালো হয়ে তারপর দেখা যাচ্ছে, তারপর ইমেজগুলো আসতেছে, মানে লেজি লোড। এই এটা বলা হয় আছে আপনার লেজি লোড ফর ইমেজ, মানে একটু দেরি প্যাটার্ন, এই দেরি করে ওপেন হয়। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপটা কি হবে, প্যাটার্ন হবে নাকি কি ধরনের, যদি প্যাটার্ন হয় তাহলে কি ধরনের প্যাটার্ন হবে, যেখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন এই যে এখানে এখানে একটা বলা আছে, আপনি যদি এখানে ইচ্ছা করলে ধরেন এটা দিলেন, সেভ দিলেন, সেভ দেওয়ার পর আমরা এখন রিলোড দিই। আমরা তো ডার্ক করে রেখেছি, ডার্কে তো ওটা শো হবে না। সেভ, এই যে এখন শো হয়েছে, ডার্কে শো হয়েছিল। এই যে ব্যাপারগুলো, যে আপনার স্টাইলটা চেঞ্জ করে দিলেন, এটা হচ্ছে কি মানে ব্যাকগ্রাউন্ড প্যাটার্নটা কি ধরনের হবে না হবে এখানে আপনি ঠিক করে দেবেন। এবং এটা অনেকগুলো থিমে, প্রায় ম্যাক্সিমাম থিমে এই প্যাটার্নগুলো কিংবা স্টাইলিংগুলো এগুলো আছে। এবং বডি স্টাইলিং কি হবে, হেডলাইট, প্যাটার্নটা আমি নিজের মতন করে আপলোড করতে পারবো? আপনি যদি চান কাস্টম ব্যাকগ্রাউন্ড, সেটা কাস্টম ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা আপলোড করে দিবেন। যদি আপনার দ্বারা গ্রাফিক্সের ভালো অপশন থাকে, আপনি ইচ্ছে করলে সেটাও করতে পারবেন। অথবা গ্রাফিক্স নিয়ে যখন আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে যখন সাজু স্যার আসবে, সাজু স্যারকে মাঝে মাঝে চেষ্টা করবেন লাস্টের 10 মিনিট একটু গ্রাফিক্স নিয়ে কোশ্চেন করার। হ্যাঁ, এটা হচ্ছে অবস্থা, একটু চেষ্টা করবেন কিছু না কিছু যেন স্যারের কাছ থেকে নিতে পারেন। তবে এখানে একটা কথা আছে, তার ক্লাসে উপস্থিত না থাকলে কিন্তু উনি রেকর্ড কিন্তু অনেক সময় বন্ধ করে দেন। মানে আপনি ক্লাসে থাকবেন না ওনার, আর রেকর্ড নেবেন তা কিন্তু হবে না। উনি ক্লাস রেকর্ড করেন কিন্তু মাঝে মাঝে পজ করে রাখেন। এটা রেকর্ডই আমি আবার বললাম আপনাদের। যাই হোক, তো এই ব্যাপারগুলো আপনি এখানে প্যাটার্ন এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কই ছিলাম, মিস হয়ে গেছে। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলুন। স্যার নেকটার বা বিটিবি মানে গভর্নমেন্টের যে দুই সাইডে যে আমাদের যে ওই পয়লা বৈশাখের যে কিছু যে দেওয়া থাকে, ওই প্যাটার্ন গুলো কি এরকম কোনো কিছু থেকে নেওয়া নাকি আলাদা হবে? এই যে প্যাটার্নটা, নেকটারের যে প্যাটার্নটা দেওয়া আছে, দুই সাইড দিয়ে যে আপনার পয়লা বৈশাখের বাঘ, মাছের ছবি বা মাথা, এরকম ঘুড়ি, এই যে এখানে যে প্যাটার্ন দেওয়া আছে, এটা এই ওয়েবসাইট, হ্যাঁ, এটা হচ্ছে জাতীয়ভাবে জাতীয় ফ্রেম দিয়ে পুরোপুরি সবাইকে দেওয়া আছে, এবং এটা প্যাটার্নটা এইভাবেই দেওয়া আছে। আপনি যে জিনিসটা সেভাবে, কিন্তু এটা দ্রুপালে করা। আবার এইরকম জিনিস আপনার সাধু স্যারকে আবার দিলে, সাধু স্যার ধামাধাম হুবহু এটাই করে দেয়। সাধু স্যার কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একবারে হুবহু এটাই মেরে দিচ্ছেন, কোনো কথা নেই। হ্যাঁ, কপি করতে করতে স্যার এমন করে ফেলতে, একবার অরিজিনাল কোনটা ডুপ্লিকেট করে টের পাওয়া খুব মুশকিল। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ওকে। তো তাহলে হ্যাঁ, এখানে আমরা এটা দেখলাম। দেন এখানে আসেন বডি স্টাইলিং। বডি স্টাইলিং কি হচ্ছে, হাইলাইট টেক্সট কালার কি হবে না হবে, লিংকের কালার কি হবে, লিংকের ডেকোরেশনটা কি হবে, মানে বডি স্টাইলিং এখানে হাইলাইটেড যে টেক্সট কালার গুলো থাকবে, তারপর টেক্সটের মাউস ওভার করলে কি হবে, মাউস ওভার ডেকোরেশন লিংকে ক্লিক করলে কি হবে, টপ নেভিগেশন যে স্টাইল সেখানকার লিংক গুলো কিরকম হবে, হেডার ব্যাকগ্রাউন্ড কি হবে, মেইন নেভিগেশন স্টাইল যে মেনু বার গুলো ছিল সেগুলোর মেনু বার গুলো কিরকম হবে, এর কালার গুলো কিরকম অবস্থা, ব্রেকিং নিউজের মানে টেক্সট আর কালার কি হবে, ব্রেকিং নিউজ টেক্সট তার ব্যাকগ্রাউন্ড কি হবে। এই যে প্রত্যেকটা চেঞ্জ করে করে অনেক কিছু পরিবর্তন। আমি বললাম তো যে একটা থিমকেই আপনি অনেকগুলো স্টাইলে নিয়ে যেতে পারেন। এরই ডেমো আরেকটা ডেমো করবেন, এই একই থিম দিয়ে দেখবেন যে আরেক রকম করা যাচ্ছে। হ্যাঁ, তো এটা কই থেকে চেঞ্জ করবেন, এই যে প্রত্যেকটা জিনিস। এবং ফুটারের ব্যাকগ্রাউন্ড, ফুটারে এখানে কালার চেঞ্জ করে দেবেন। ব্যাকগ্রাউন্ডের ফুটারে হয়তো ক্লায়েন্ট চাচ্ছে যে এখানে আমার প্রতিষ্ঠানের লোগো থাকবে, চিন্তা করেন, মানে ইমাজিন করতে হবে আপনাকে যে এখানে আমার আছে, এখানে আমার লোগো থাকবে। তো
তাহলে এখন এই লোগো, এখন এই ফুটারের লোগোটা আবার কই থেকে দিই, এটা তো একটা জ্বালা। এই জিনিসগুলো আপনার স্টাইলিং থেকে আপনি এই অপশনটা দিতে পারবেন, যে ব্যাকগ্রাউন্ড ফুটার, অথবা সেখানে কালার হতে পারে। আবার যে ফুটারের উইড গেট থাকে, সেই উইড গেটের টাইটেল কালার কি হবে, লিঙ্ক কালার কি হবে, লিঙ্কের মাউসের উপর কালার গুলো কি হবে, আপনাকে ইমাজিন করতে হবে যে এই যে টাইটেল, এটার কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। এখানে হাইপার লিঙ্ক করলে, এখানে বোধহয় কোনোটাতে হাইপার লিঙ্ক করা নাই, এখানে থাকে সাধারণত যে হাইপার লিঙ্ক করলে সেই কালারটা কিরকম হবে। এই জিনিস সবকিছু এখানে আপনাকে বলা আছে, আপনাকে বুঝে বুঝে সামনে আগাতে হবে। আর আমি একটা প্রথমে বলেছি ডকুমেন্টেশন, যেমন এই যে সাইফার যে ডকুমেন্টেশন, এইটা আপনাকে এখানে কাজে দিবে। আপনি একটা থিমের আপনি অনেক কিছু জানেনই না, ধরে নেন একটা থিমের আপনি অনেক কিছু জানেন না, এখন ওই থিমের ডকুমেন্টেশন আপনি কি করে করবেন? গ্রেডিয়েন্ট কালার কি ইউজ করা যাবে? হ্যাঁ, ওখানে যাবে গ্রেডিয়েন্ট কালার। এই যে দেখেন প্রত্যেকটাতে ধরেন যে আমি এই যে ব্যাকগ্রাউন্ডের যে এখানে না ব্যাকগ্রাউন্ড হলো, তারপরে যে এবার আসেন গ্রেডিয়েন্ট কালার। স্যার একটু জানার ছিল স্যার। জি প্লিজ। স্যার বলতে আপনি এখন যে থিমটা দেখাচ্ছেন সাইফাটা, আমার মনে হচ্ছে যে অতীতের যত ওয়েবসাইট গুলো মনে হয় এই থিমেই করা, যেটা আমার কাছে মনে হয় মানে আপডেট কোনো কিছু গেলে কেউ ইউজ করে না আমার কাছে এখন যেটা মনে হচ্ছে। কারণ ফেসবুক কিন্তু সেই আগে আমলে পড়ে আছে, তারা কিন্তু কোনো চেঞ্জ করে না খুব ইজিলি ভাবে। তাই আমরা এত আপডেট হচ্ছি, আপডেট দেখি ফুটপাতারা যারা, তারাই শুধু দেখি আপডেট দেখি সেরা প্যান এরকম করে, কিন্তু তারা কিন্তু অতীতের হালকা কি সুন্দর সেটাই রেখে না দিচ্ছে। না 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 শাহাদাত স্যার, আপনি অ্যাভাটা নিয়ে তো আসেনি নি। না আমি হচ্ছে বলছি যারা মানে যারা বিগ মানে যারা বড় লোক যারা, তাদের ব্যাপারটা আমি বলতেছি, তারা সিম্পলি আছে। আচ্ছা, না অনেক অনেক আপনার থিমের প্রচুর পরিবর্তন হয়। তাছাড়া ধরেন যে একটা থিম দিয়ে তো সব জায়গায় হতো না, আরো অন্যান্য থিমেরও তো সবসময় যেমন আমি অ্যাভাটার কথা বারবার কেন বলছি, অ্যাভাটার অপশন হচ্ছে যে আপনাকে অ্যাভাটা নিয়ে কাজ করতে লাগলে লাইসেন্স কি ছাড়া কাজ করা যাবে না। সেখানে সাহেব স্যার আমাদের একটা লাইসেন্স কি একটা ব্যবস্থা করে দেন কিনা দেখা যাক, আস্তে আস্তে স্যারের ক্লাস আস্তে আস্তে কি হয় না হয়। এই থিম কি দেওয়া যাবে? আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হলে তো ক্লায়েন্ট যদি আমি যদি আমি এই মুহূর্তে এখন সেলার, আমি যদি টের পাই যে আমার ক্লায়েন্ট হচ্ছে যে টের পছন্দ হয়ে গেছে এই থিমটা, তাহলে তো আমি এবার ক্লায়েন্টকে ছাড়বো না, কি বলেন? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হোক আরে তারপর। এমনিতে ক্লাস নিয়ে দিয়ে দিতে চাইছেন এটা আজকে। ও আরে, শুনিনি উনি ওটা সব মিস জিনিস করতে আগে আগে আপনার বলে দিলে তাহলে তো আমার সব গেল। আচ্ছা মানে ওকে। স্যার আমি একটু এইচটিএমএল সিএসএস পারি, তো এইটার সাথে এখন মিলতেছে, ওখানে অনেক কষ্ট করে করছি, এখানে ইজিলি হয়ে যাবে এই আর কি। এই যে আপনি সিএসএস এর কথা বললেন, এখন গ্লোবাল সিএসএস এখানে অ্যাড করেন, দেন ট্যাবলেট ইউজ করেন, হোয়াইট ফোন ইউজ করেন, ইয়ের জন্য ফোনের জন্য কি কি সিএসএস অ্যাড করবেন সব কিছু এখানে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটা ছিল আমাদের ধরেন যে স্টাইলিং সেকশন। এই পারেশন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে কি, আমার লেখার স্টাইলটা কি হবে, এইটা হচ্ছে কথা। হ্যাঁ, আমার লেখার স্টাইলটা কি হবে। কিন্তু টাইপোগ্রাফিটার হচ্ছে যে বিভিন্ন অপশন আছে, সেই টাইপোগ্রাফিটি ল্যাটিন এক্সটেন্ডেড হবে কিনা, সিলিন্ডার হবে কিনা, গ্রিক হবে কিনা, গ্রিক এক্সটেন্ডেড হবে কিনা, যে টাইপোগ্রাফির যে অপশনগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। আবার এখানে প্রত্যেকটা সেকশন আছে যেখানে আপনি মেইন টাইপোগ্রাফিতে এই লেখাটা একটু কোন ফন্ট হবে, মানে ফন্ট বলতে ফন্টের স্টাইলটা বড় হবে না ছোট হবে, কোন কালার হবে, এবং সেটা হচ্ছে নরমাল, বোল্ড, ইটালিক অথবা বোল্ডার অনেক বড় হবে। তারপর সাইডে টাইটেল ইন হেডার, এটার কি অবস্থা হবে, ট্যাগ লাইনটা, যেটা ট্যাগ লাইন আপনারা দেখেছেন কত, ট্যাগ লাইনের এইটার কালার কি হবে, ট্যাগ লাইনের ফন্টটা কি হবে, সেটা কি ছোট হবে না বড় হবে, নরমাল হবে, লাইটার হবে না বোল্ডার হবে, 100, 200, 800, 900 হবে, টপ মেনুর কি অবস্থা হবে, প্রত্যেকটা এরকম আলাদা 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 ভাবে করা যায়। এইটা কিন্তু আমি করা যায় বলেই 10 সেকেন্ডের মধ্যে শেষ, কিন্তু আপনাকে এটা 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট সময় ব্যয় করে এটা করতে হবে। এটা যদি না করেন তাহলে আপনি জানবেন না, আপনি খালি মনে হবে যে এটা করা যায়, পরে যখন নিজে কাজ করতে যাবেন তখন খালি চিন্তা করবেন যে এটা ওই কই থেকে করে, এখান থেকে করে না স্যার সেখান থেকে করে। জি স্যার আপনার 1 ঘন্টার একটা লেকচার 3 ঘন্টায় দেখি, তারপরেও তেমন কিছু পারি না। মাঝে মাঝে মনে হয় যে একদিন পর ক্লাস হইলে মনে হয় আরেকটু ভালো হইতো, কারণ এক জি তো জি হচ্ছে জি নেটের ভাই। এক কম পারি, দ্বিতীয়ত হচ্ছে নেটের গতির সাথে কাজগুলো লাইভ সার্ভার আম- করতেছি তো আমরা সম্পর্কিত। মনে হয় যে দুইটা বেশ শুরু করে যদি ওই শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি নিয়মটা চালু থাকতো আমাদের অনেক ভালো মানে হতো। একটা দিন গ্যাপ পাইলে ভালো হইতো স্যার এটা। আমরা আমি, রনি স্যার, শাহাদুল স্যার, আমরা আরো চাচ্ছিলাম যে শুধু শুক্রবার বাদ দিয়ে পুরো 6 দিন ক্লাস করাতে। যে মানে দুই দলই ঠিকঠাক মতো প্র্যাকটিস করবেন।
প্র্যাকটিস করবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি যত স্যার, প্র্যাকটিস করবেন করি তো স্যার, আপনি তো দেখাচ্ছেন সব ইজি, কিন্তু আমরা যখন একটু সমস্যা পড়ে যাই, হয়তো আপনার ভিডিও খুঁজে বের করলেও ওইটা আচ্ছা লেগে যায় 1 মিনিট, এটা 40 মিনিট। আচ্ছা দেখেন এই একটা হচ্ছে জিনিস, বিষয়। না এই 40 মিনিট আপনি কখনো ভুলবেন না। এই 40 মিনিট আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। যেমন আমি একটা বলি, আমরা একটা ব্রেকের পরে, নামাজের পরে জি শুরুতে স্যার, একটা পারি। আমরা একটা ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছিল না, এটা নিয়ে আমরা কাজ করলাম, তাই না? তো ওইখানে যে আমার মাথায় কি হলো, ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে না, তো আমি মাই অ্যাপসে দেখলাম, যে দেখলাম যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে, জি স্যার। ওটাকে ফেলে দেন, ফেলে দিয়ে কাজ করেন। মানে লজিকটা এভাবে কাজ করেন। যেমন সরল অঙ্ক 10 লাইনে করা যায়, এখনো সরল অঙ্ক আছে কিনা জানি না। তো সরল অঙ্ক 10 লাইনে করা যায়, সেইটা যদি আমি স্যার, আচ্ছা। রেকর্ডটা অফ করি তাহলে একটু গল্প করবো। তো ঠিক আছে, তাহলে এটা ছিল। এখান থেকে আমরা টাইপোগ্রাফি গেলাম। এইবার আসলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ট্রান্সলেশন। আমরা এখানে দেখছিলাম যে হোম পেজে আমরা দেখছিলাম যে সংবাদ শিরোনাম। আর এখানে আবার আমরা যেখানে এখানে ব্রেকিং নিউজ, এইটা কি হলো? সংবাদ শিরোনাম, ব্রেকিং নিউজ, এইটা কোন ধরনের কথা? এই যে যেগুলো জিনিস পাওয়া যাবে হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন সেকশনে গেলে আপনি এখানে যে 404, এখানে যা যা কথা লেখা আছে, চেক অলসো, আবার এটাও দেখুন, মানে আপনার মনের মতো করে বাংলা যে শব্দগুলো নেবেন। অথবা ক্লায়েন্ট যদি ইংলিশে চায় তাহলে তো ওকে ফাইন, ইংলিশ ওয়েবসাইটে করে দিবেন। আর যে ক্লায়েন্ট যদি বাংলা করে, নো কমেন্ট, কোনো মন্তব্য নেই, ওয়ান কমেন্ট, একটি মন্তব্য, ওয়ান মন্তব্য, এই যে এই শব্দগুলো বাংলাগুলো কমেন্টের ইয়েতে পেজ, এই শব্দগুলো এখান থেকে চেঞ্জ করে করে আপনি এখানে পপুলার, জনপ্রিয়, এই শব্দগুলো এখানে রিসেন্ট, সম্প্রীতি, কি রিসেন্টের ইয়ে কি বলে, রিসেন্টের বাংলা কি বলা যায়? সম্প্রতি বা সম্প্রতি সম্প্রতি, আমি বললাম সম্প্রীতি বলে ফেলে দিয়েছি, দুঃখিত। তারপর এই সবে মাত্র বলা যায়। সবেমাত্র, আচ্ছা ঠিক আছে, সর্বশেষ, এটাও বলা যায়, ওয়েলকাম, স্বাগতম। হ্যাঁ, এই যে আপনার প্রোফাইল, এইটা এখন প্রোফাইলের বাংলা, যাই হোক, লগ ইন মানে প্রবেশ করুন, হ্যাঁ, রিমেম্বার, এই যে এই শব্দগুলো দিয়ে আপনি এখানে অ্যাবাউট দ্য অথার, লেখক সম্পর্কে, হোম, প্রচ্ছদ, এই শব্দগুলো স্যার, আপনি, হ্যাঁ। তার মানে আমরা বাংলায় যখন নেকটারের পেজটাই বাংলা এবং ইংরেজিতে ব্রাউজ করতে পারি, এই বাংলা সবকিছু এখানে ম্যানুয়ালি করা, ওইটাকে আচ্ছা, পরে আমরা যখন বাংলায় ক্লিক করি তখন এটা চালু হয়। এখানে একটা কথা আছে, এইটার দুটো ভার্সন আছে। এই থিমটা ড্রুপালে করা, তো আমরা যখন কোনো পোস্ট করি তখন একটা ভার্সন বাংলা করতে হয়, সাথে আবার ইংরেজিতেও পোস্ট করতে হয়, পাবলিশ, সেটা ওখানে করা যায়। আর এইখানে পুরো ইয়েটাই ট্রান্সলেশন করে ফেলতেছেন আপনি, পুরা থিমটাই, এই যে যেমন সংবাদ শিরোনাম, এই যে এখানে হোম, এবং প্রত্যেকটা ইয়েতে যখন যাচ্ছে পূর্ববর্তী, পরবর্তী, এটা ট্রান্সলেশন করে ফেলছে। এটা সিঙ্গেল একটা ল্যাঙ্গুয়েজ, আর ওটা হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজে কাজ করা। আর এটাই স্যার এখানে কি ওই ব্যাকএন্ডে এমন কোনো রিসোর্স স্ট্রিং আছে যেটার এগেনস্টে একটা ভ্যালু থাকে, যেটা ডাইনামিক্যালি ওখানে আর কি যে বসে, এরকমের কোনো কিছু কি? জি, অনেক কিছু এরকম, আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। যেমন যে পূর্ববর্তী, প্রিভিয়াস, নেক্সট, এই যে পরবর্তী ব্যাপারগুলো, এগুলো আপনি বাংলা লিখে এখানে করা যায়। আবার এই যেটা লিভে রিপ্লাই, এই জিনিসটা মিস গিয়েছে, এখানে আবার ওইটা লিখে দিলে সেটা আবার ওখানে পরিবর্তন করা যাবে। এখানে ক্লায়েন্টের ব্যাপার যে সে কি বাংলা সাইট করবে না ইংরেজি সাইট করবে, যেটা হচ্ছে যে এই নিয়ে ব্যাপার। এই অপশনগুলো আপনি ট্রান্সলেশনের অপশনগুলো যা পাবেন এখানে সেভ করতে হবে। একজন প্রশ্ন করেছেন যে বাংলা ফন্ট কিছু চেঞ্জ করা যায়, বাংলা কিছু ফন্ট দিয়ে দেওয়া যায়, বিল্ট ইন বল প্লাগইনস আছে, বাংলা ফন্ট নামে কিছু প্লাগইনস আছে, যেটার মাধ্যমে বাংলার ফন্টটাকে অনেক সুন্দর করে, বাংলার ফন্টটাকে অনেক সুন্দর করে, সেই সেইটা নিয়ে আপনি কাজ করতে পারেন। বাংলা ফন্ট, ওয়েব ফন্ট, এরকম কিছু বাংলা প্লাগইনস আছে। আজিজুল হাকিম খান যিনি প্রশ্ন করেছেন। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসে, সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক বলতে আমাদের বলার কিছু নাই। স্যার জি, স্যার বাংলা লেখার ক্ষেত্রে অভ্র বা বিজয় এগুলোর কোনো সেট করা আছে না, যে কোনো একটা দিয়ে লিখলেই হবে? আচ্ছা, এখানে আমাদের টেকনিক্যাল প্রবলেম আছে। আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, আমরা যখন বাংলা লিখবো, বাংলাটা লিখবো ইউনিকোডে। আপনি কি আমাকে বলা হয়েছে যে কলম দিয়ে লিখো, আমাকে বলা হয়েছে আমার নামটা লিখুন, তো আমি কলম দিয়ে লিখবো। এখন কলমটা আমার হচ্ছে যে রেড লিফ কলমও হতে পারে, ইকোনো হতে পারে, তারপর মেটাডোরও হতে পারে, এটা কোনো সমস্যা নেই। আমাকে বলা হয়েছে বাংলা লিখতে হবে। যেমন আপনাদের আবেদনটা,
আবেদনটা বলা হচ্ছে বাংলা লিখতে পারো, বাংলাটা লিখতে হয় কি দিয়ে, ইউনিকোড দিয়ে। ইউনিকোডে কি কি লেখা যায়, বিজয় দিয়েও লেখা যেতে পারে, অভ্র দিয়েও লেখা যেতে পারে। আমার ইয়েটা বুঝাতে পেরেছি বোধহয় আমি আপনাদেরকে। মানে এটা নট জি ম্যান্ডেটরি যে অভ্র দিয়ে লিখতে হবে কিংবা বিজয় দিয়ে লিখতে হবে, এটা হচ্ছে ইউনিকোডে লিখতে হবে। ইউনিকোডে লেখার জন্য আপনি কি দরকার, ইউনিকোডে আপনি কি দিয়ে লিখতে হবে, বিজয় ইউনিকোডে দিয়ে লিখতে পারেন, অভ্র ইউনিকোড দিয়ে লিখতে পারেন। এইটা হচ্ছে মেইন ফর্ম। কিন্তু আমরা মাইন্ড স্যাটিসফাই, আমরা সবসময় বলি যে আমি অভ্র দিয়ে লিখি, অভ্র ইয়েতে। অভ্র আমাদের ওপেন সোর্স ভিত্তিক, আর বিজয় ইউনিকোড এটা হচ্ছে যে পেইড ভার্সন, যেন মোস্তফা বসাবে স্যারের। তো এই যে এই ব্যাপারগুলো এখানে আমাদের একটু ইয়ে কিছু কনসেপ্ট ইয়ে যে আপনি ইউনিকোডে লিখতে হবে, এটা হচ্ছে কথা। ইউনিকোডের মতো করে এরা অভ্র এবং বিজয় এরা দুজন একসাথে হয়েছে, এইভাবে ইউনিকোড। এখন লেখার স্টাইল, বিজয় লিখতে গেলে কি লিখতে হবে, অভ্রতে লিখতে গেলে সরেয়া ময়াকার, এ এম এ আর লিখলে সরেয়া ময়াকার বয়সন্য রফ হয়ে যাচ্ছে। এটা অভ্র স্টাইল, অভ্র ফনেটিক করেছে, সে বলেছে যে আমার এখানে এ এম আর লিখলে সরেয়া ময়াকার বয়সন্য রফ হয়ে যায়। আবার বিজয় ইউনিকোডে বলছে যে আমার লিখতে হলে ওটা যেভাবে লিখতে হয় সেভাবেই হয়ে যায়। এই জিনিসগুলো হচ্ছে যে পয়েন্ট। আর আমরা বিভিন্ন সময় ওয়েবসাইট থেকে কপি করি বাংলা লেখা, তখন ফন্টের নাম আসে সুলাইমান লিপি বা অন্য নামগুলো সেখান থেকে আসে, তারা কি এই ধরনের ফন্ট দিয়ে দেয়? এটা ম্যান্ডেটরি থেকে। আগে একটা সময় আমাদের ছিল, যখন আমরা বাংলা খবর পড়তাম তখন আমাদেরকে বলে যেত যে এই খবর, এই ওয়েবসাইট দেখতে লাগলে এই ফন্টটা নামায় নিতে হবে, এই ফন্টটা ডাউনলোড করে নিতে হবে। এখন সেটা ব্যবহার করা হয় না। এখন ফন্টের ব্যাপারে যেমন দেখবেন আমাদের রনি স্যার আপনাদের যে আবেদনটা, যে অ্যাপস ডেভেলপমেন্টের আবেদনটা, আজকে ইয়েটা আমরা বন্ধ করে দিয়েছি, একটা ডট। দেখেন দুইটার দুই ফন্ট, এটা হচ্ছে nectar.org, ওআরজির যে এই ফন্টটা দেখতে ভালো লাগতেছে, এই ফন্টটা অত ভালো লাগছে না, কারণ স্যার এখানে অত কাজ করেননি। পরবর্তীতে উনি সেদিন বললেন যে যখন এই 30 দিন চালু হলো তখন বললো যে আমি এইটাতে পিছনে সময় ব্যয় করেছি, এটাতে আমি ফন্ট চেঞ্জ করে দিয়েছি, ফন্টকে আমি বলেছি যে সুন্দর করে আরো এই রেডি করার জন্য আমি এই করেছি। এইটা সময় আপনি যে ফন্ট অ্যাসাইন করে দেন সেই ফন্টই শুধু দেখাবে, আপনার ওখানে ফন্ট থাকুক আর না থাকুক সেটা পরের কথা। ওকে, আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছি। একটু আমাকে আর একটু সময় দেন, আমি শেষ করে তারপর আবার আমাদের থিম কিন্তু এখনো শেষ হয়নি, থিমের আরো পার্ট বাকি আছে, এই সাইফারি থিম পার্ট বাকি আছে। ওকে, নেক্সট লাস্ট পয়েন্ট হচ্ছে যে লাস্টের দিকে সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং জিনিসটা কি, যে আমার ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, যে সেই ইউআরএল গুলো যেখানে দেওয়া থাকবে, আমরা মেইন ইয়েতে চলে যাই, এই ভদ্রলোকের ইয়েতে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে আমরা বলছি যে আপনার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা শো করবেন, তাহলে এখানে এটা দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে যে অ্যাডভান্স আসছে কি, অ্যাডভান্স জিনিসটা কি, অ্যাডভান্স জিনিসটা হচ্ছে যে প্রথম কথা ডিজেবল অ্যাকুরাম লাইট, এটাকে ডিজেবল করা যায়। অ্যাকুরাম লাইটে এটা এই ভার্সনটাকে ইয়ে করার দরকার নেই। নোটিফাই অন থিম আপডেট, এই থিম নিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, খালি আপডেট করবেন না। এই ভার্সন নিয়ে কাজ করা যাবে বাট আপডেট নয়। নোটিফাই অন আপডেট দিয়ে বলবে যে এটার আপডেট ভার্সন আসছে, কেনো এ করো, কিনতে গেলেই মনে করেন যে মেইন থিম ফরেস্টে চলে যাবে, সো এটা করার দরকার নেই, ওটাকে অফ। আর ডিজেবল দ্য রেসপন্সিভ, এটা তো আমরা ডিজেবল, এটা অফ করে রাখছি, কারণ এটা দিলে, এটা এনাবল করে দিলেই তার মানে এটা ডিজেবল হয়ে যাবে। তো আমরা রেসপন্সিভকে অফ করবো না, রেসপন্সিভ লাগবে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সময় এখানে কি দেখাবে সেই লোগোটা আমরা এখানে দেখো। বাই ডিফল্ট আমরা এতদিন যেটা করলাম সেখানে আমরা যেমন এইটাতে আমরা যদি আসি, এখানে লগ আউট করে দিই, দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের লোগো আসছে। আর এই জায়গাটা যদি আমরা এই আমাদের যে ডামি সাইট যেটা আমরা দেখাচ্ছি, এখানে দেখেন ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লোগোটা সেটা আসছে। তো ক্লায়েন্টও খুশি, যাক আমার তো ওয়েবসাইটের লোগোটা দেখা যাচ্ছে, খুব মজার। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা করতে পারি এবং এটা আমাদের জাস্ট ইয়ের জন্য সুবিধা হবে। অন্য কিছু প্লাগইন আর কি থিমের মাধ্যমে এটা ওরা অ্যাডভান্স ফিচার রেখেছে, তো সেইটা। আর একটা জিনিস হচ্ছে ওটা লোগো করলাম, আপলোড করলাম। আর একটা এত কিছু যা করলাম, ধরেন যে এই মুহূর্তে এইটার যে সেটিং আছে, এই সেটিংসটা যদি নষ্ট হয়ে যায় তো আমরা এটা কপি করে রাখতে পারি। এই কপি করে রাখতে পারি এই কোডটা। ক্লায়েন্ট যদি এসে বললো যে আমার তো সাইটটা নষ্ট হয়ে গেছে, কারণ ক্লায়েন্ট অনেক সময় দেখবেন যে আপনার চেয়েও বেশি বোঝে, সেই ক্লায়েন্ট করবে কি কোডিং এ হাত দিয়ে দিয়ে মনে করেন অনেক চেঞ্জ করে বলবো যে আমারটা হচ্ছে না। তখন আপনি এই কোডটা কপি করে এখানে দিয়ে ইম্পোর্ট করবেন,
তাহলে আপনার এতগুলো যে সেটিংস গুলো ছিল সব সেটিংস এনাবল আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। আমি বুঝাতে পেরেছি কোথায়? স্যার একটা প্রশ্ন করতে পারি? জি। আমি যদি অফলাইনে করে তারপর অনলাইনে এরকম পেস্ট করি সেক্ষেত্রেও কি হবে? না, সেটা হবে না। অফলাইনে অনেক কিছু মনে করেন যে আটকা যাবে। অফলাইনের ইউআরএল নিয়ে প্রবলেম হবে। অফলাইনে ছিল হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ কবির স্ল্যাশ পোস্টের নেম, আর এখানে অনলাইনে হচ্ছে যে ডোমেইন নেম স্ল্যাশ দেন হচ্ছে যে পোস্ট নেম। হ্যাঁ, এটা বিপদে পড়ে যাওয়া যায় বিশেষ করে। আমি মনে করছিলাম জাস্ট ভিতরে সেটিং গুলো জাস্ট করবে, ইউআরএল যে ধরবে এটা দিতে পারিনি। আচ্ছা, হবে আস্তে আস্তে আপনাদের মাথায় ফেলবে। এটার মজা হচ্ছে যে ক্লায়েন্টকে এখন এই জিনিসটা রেড সাইফা এটাও লাগবে না। আমি ছোট্ট আরেকটা থিম প্লাগইনস, একটা ছোট্ট একটা প্লাগইনস দেখায় আমি আজকের ইয়েটা শেষ করব। ধরেন তাড়াতাড়ি করলে দেরি। এখন এই মুহূর্তে আপনারা এই কবির 911.xyz যেটা ভিজিট করতে পারছেন, তাই না? ভিজিট করে দেখতেছেন কিছু নাই, এই তো। তো আপনাদের কাছ থেকে আমি কাজ নিয়েছি যে কাজ করতে হবে, কাজ করব। ওকে ফাইন, আপনি বলছেন যে কই কিছুই তো কাজ করতেছেন না। এই জায়গায় একটা মজা করা যায়। কি মজা করা যায় আসেন দেখি। WP মেইনটেনেন্স, ছোট্ট একটা প্লাগইনসটা 7 লক্ষ প্লাস ইনস্টল হয়েছে। ইনস্টল নাও করলাম, অ্যাক্টিভ। মজাটা কি হবে দেখি। সেটিংস এর ভিতরে এটা WP মেইনটেনেন্স মোড আসলো। এই মোডটাকে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। সেভ সেটিংস, আর যে ডিজাইন আছে ডিজাইন সেকশনে যে এই কথাগুলো তুলে দিলাম। এটা মেইনটেনেন্স মোড, এগুলো কথাগুলো তুলে দিলাম। আমি ইচ্ছা করে লিখতে পারি 80 CACS লিখতে পারি। আর এই জায়গায় আমি দিয়ে দিলাম যে প্রিডিফাইন্ড ব্যাকগ্রাউন্ড, এই যে এটা দিয়ে দিলাম। সেভ সেটিংস। আবার ইচ্ছা করলে আমি এখানে ইয়েও দিতে পারি, টাইমও দিতে পারি, যেটা কবে শুরু হবে। এটা শুরু হবে 15 তারিখে। 15 তারিখে শুরু হবে, এটা কাউন্টডাউন হিসেবে চলবে। স্টার্ট ডেট ইয়েস, এটা কাউন্টডাউন হিসেবে চলবে। আমি এটাকে সেভ করলাম। তো আসেন কি হয় দেখি। আমরা এটাকে লগ আউট করে দিই। এখন সাধারণ যারা ইউজার তারা কি দেখছে? সাধারণ যারা ইউজার তারা যেটা দেখছে, ব্যাক টু ব্লগ, সাধারণ ইউজার কি দেখছে? পেজটা অফলাইন মোডে আছে। অফলাইন মোডে আছে। এটা মেইনটেনেন্স মোড আছে, যে কাজ এখন চলছে এবং এতদিন পর এটা হচ্ছে যে অনলাইনে আসবে। আর লিখে দেওয়া যায় না আন্ডার মেইনটেন্স বা এরকম কিছু? যা খুশি লিখে দিতে পারেন। ওই যে জায়গাটা আমি অফ করে দিলাম ওই জায়গাটা দেখা যায়। আমি শুধু আপনাদের দেখানোর জন্য বললাম। জাস্ট হেডলাইন লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু। এবার এই ছবিও দেওয়া লাগবে না তখন। এটা এখন ইমোতে চলতেছে, মানে ইমোর এখনো ওয়েব ভার্সন আসে নাই, সেটা এখন এরকম চলতেছে। অনেক ইয়েতেই করা যায়। তো যাই হোক, এই ছিল। আমি রেকর্ডটা এখন অফ করি। এই ছিল আমাদের